ক্লাস অব্দি আমরা SN1 SN2 দেখলাম, মানে সাবস্টিটিউশন রিয়াকশনই দেখলাম, কিন্তু নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দেখলাম। এরপরে সাবস্টিটিউশনের কি বলি, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন আছে, আমরা তারপরে অ্যাডিশন রিয়াকশন দেখব। তো অ্যাডিশন রিয়াকশন আসবে, যে অ্যাডিশন রিয়াকশন আসবে, এবং সাবস্টিটিউশনেরই আর একটা মুক্তমূলক সাবস্টিটিউশন আছে, মানে ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন আছে। মানে সাবস্টিটিউশন তিন টাইপের, সেটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনটা খুব ইম্পর্টেন্ট ছিল, অবশ্যই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনটাও ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট কিছু নয়। তো সেটগুলো আমরা পড়বো। অ্যাডিশন রিয়াকশন আছে, এবং SN1 SN2 এর পর সাবস্টিটিউশন পড়ার পর আমাদের অ্যাডিশন পড়তে হচ্ছে। অ্যাডিশন পড়ার পর আমরা এলিমিনেশন পড়বো। এবার সাবস্টিটিউশনের মধ্যে SN1 SN2 মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন পড়ার পর আমরা এলিমিনেশন রিয়াকশনের দিকে আসছি, তারপরেই আমি এলিমিনেশনে আসছি SN1 SN2 পড়ার পর, কারণ এখানে E1 E2 আমরা পড়বো, E1 CBও আছে, তবে আপাতত E1 E2 এর দিকে আমরা নজর দিই, E1 CB তে আসছি। সো E1 E2 SN কি আছে, SN1 SN2, ওই 1 আর 2 কি মলিকিউলারিটিটাকে বোঝায়, একটা সিঙ্গেল টাইমে কতগুলো মলিকিউল রিয়াকশনে টেক পার্ট করছে প্রোডাক্টটা আনার জন্য। যদি এলিমেন্টারি রিয়াকশন হয় তাহলে তো সিঙ্গেল স্টেপই হচ্ছে, কোনো অসুবিধা নেই। আর যদি কমপ্লেক্স রিয়াকশন হয়, কমপ্লেক্স রিয়াকশন মিনস সেটা মাল্টি স্টেপে হচ্ছে, তাহলে বলেছিলাম যেটা স্লো স্টেপ সেটা হচ্ছে রেড ডিটারমাইনিং স্টেপ, সেই রেড ডিটারমাইনিং স্টেপে যতজন থাকবে সেটাই আমার মলিকুলারিটি হবে, সাবস্ট্রেট সাইডে অবশ্যই। এবার বাকি প্রতিস্থাপন বিক্রিয়া, অন্য টাইপের প্রতিস্থাপন SN1 SN2 ছাড়া বাকি অন্য টাইপের যে প্রতিস্থাপন বিক্রিয়া আছে, জুতো বিক্রিয়া মানে অ্যাডিশন রিয়াকশন আছে, সেটা পড়ার আগে আমরা এলিমিনেশন রিয়াকশনটা পড়ছি, বাকিগুলো আমরা ক্লাসের শেষে পড়বো। তাহলে এলিমিনেশন রিয়াকশন, আগের দিন এলিমিনেশন রিয়াকশন মানে বলেছিলাম কোনো একটা রিয়েজেন্ট আসবে, সেই রিয়েজেন্ট এসে কি করবে, রিয়েজেন্ট এসে ওই মেন যে মলিকিউলটা মানে রিয়াক্ট্যান্ট যেটা, সেই রিয়াক্ট্যান্ট থেকে কিছু একটা মলিকিউলকে বার করে নিয়ে চলে যাবে, যার ফলে বেসিক এইখানে আমরা মোস্টলি যেটা দেখতে পাবো, কোনো একটা মলিকিউল বেরিয়ে গেলে তার বদলেতে কেউ আসছে না, তাহলে কার্বন তার ওই কমে যাওয়া ভ্যালেন্সিটাকে কমপ্লিট করবে কি করে, যদি কেউ বেরিয়ে গিয়ে কেউ না আসে, তাহলে কার্বনের সেই ভ্যালেন্সিটাকে কমপ্লিট করার উপায় হচ্ছে ডবল বন্ড করে নেবে। ঠিক আছে, যদি ডবল বন্ড থাকে তাহলে ট্রিপল বন্ড করে নেবে। মধ্য কথা, স্যাচুরেটেড হাইড্রোকার্বন থেকে আমরা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন পাবো, আর যদি তাতে আনস্যাচুরেশন থাকে তাহলে আনস্যাচুরেশনটা, ডিগ্রি অফ আনস্যাচুরেশনটা আরো বেড়ে যাবে। যাই হোক, মধ্য কথা ডবল বন্ড একটা পাই বন্ড তৈরি হওয়ার চান্স আছে, বা চান্স নয়, পাই বন্ড তৈরি হবে। আচ্ছা, তাহলে এখানে কি বলেছে, বেরিয়ে যাওয়ার ফলে মলিকিউলটাতে একটা, যেটা বললাম, দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের সৃষ্টি হয়। তাহলে যদি টোটালটা সিঙ্গেল বন্ড থাকে, চারটে সিঙ্গেল বন্ড থাকে, তাহলে কেউ একজন বেরিয়ে যাচ্ছে, এলিমিনেটেড হলো, কার্বনের ওই কমে যাওয়া ভ্যালেন্সিটাকে ফিল আপ করবে কি করে, কার্বন সিঙ্গেল থেকে ডবল বন্ড করবে, তাহলে দ্বিবন্ধন হলো। যদি তাতে অলরেডি ডবল বন্ড থাকে তাহলে সেটা কিসে কনভার্ট হয়ে যাবে, ট্রিপল বন্ডে, সেই জন্য দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের সৃষ্টি হয়। ঠিক আছে, মানে সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত যৌগ তৈরি হবে, আর যদি অলরেডি অসম্পৃক্ত হয় তাতে অসম্পৃক্ততাটা বেড়ে যাবে, ডিগ্রি অফ আনস্যাচুরেশনটা বেড়ে যাবে। ঠিক আছে, এবার আমরা মোস্টলি অপনয়ন বিক্রিয়া, যে আগের যে জুতো বিক্রিয়া তার অপোজিট রিয়াকশন, ঠিক আছে, এই তো আগে অ্যাডিশন রিয়াকশনের অপোজিট এলিমিনেশন রিয়াকশনে তো বলার কিছু নেই। অপনয়ন বিক্রিয়াতে আমরা দেখতে পাবো পাশাপাশি দুটো কার্বন থেকে অ্যাটম বেরোচ্ছে, পাশাপাশি দুটো কার্বন থেকে বেরোচ্ছে, মানে সেটাকে আমরা বলছি আলফা বিটা এলিমিনেশন। ঠিক আছে, পাশাপাশি দুটো কার্বন, একটা আলফা কার্বন, তার পাশের কার্বনটা বিটা কার্বন, তাহলে ওই আলফা কার্বন থেকে একজন বেরোচ্ছে এবং বিটা কার্বন থেকে একজন বেরোচ্ছে, সো এই জন্য এটাকে আমরা বলছি আলফা বিটা এলিমিনেশন রিয়াকশন। এই আলফা বিটা এলিমিনেশন ছাড়াও আমাদের আরো টাইপ রয়েছে, আমরা মেইনলি আলফা বিটা এলিমিনেশনকে নিয়ে কাজ করব। এছাড়া আমাদের আলফা এলিমিনেশন আছে, গামা এলিমিনেশন আছে। ঠিক আছে, মানে আলফা যে কার্বন থেকে লিভিং গ্রুপটা বেরোচ্ছে সেখান থেকে হাইড্রোজেন, মানে দুটো অ্যাটম একই কার্বন থেকে বেরোচ্ছে। গামা মানে একটা আলফা থেকে বেরোচ্ছে আর একটা আমার গামা থেকে বেরোচ্ছে। আর আলফা বিটা মানে এক্স্যাক্টলি পাশে, এই যে আলফা বিটা পাশাপাশি দুটো কার্বন থেকে বেরোচ্ছে, একই কার্বন থেকে দুজন বেরিয়ে গেলে তখন সেটা হয়ে যাবে আমার কি, আলফা এলিমিনেশন। প্রথম এবং থার্ড থেকে বেরোলে গামা, আর যেটাকে নিয়ে আমাদের মেনলি পড়াশোনা করতে হয় সেটা হচ্ছে আলফা বিটা এলিমিনেশন, যেখানে পাশাপাশি দুটো কার্বন থেকে অ্যাটম বেরিয়ে যাওয়ার ফলে আমাদের কি হচ্ছে, ডবল বন্ড তৈরি হচ্ছে, তাহলে সেটাকে আমরা বলছি বিটা এলিমিনেশন। সো বিটা এলিমিনেশনটাকে নিয়েই আমরা বেশি চিন্তিত, তাহলে বিটা এলিমিনেশনটাকে নিয়ে আমরা চিন্তিত, আলফা গামাকে নিয়ে আমরা অত বেশি চিন্তিত নই এই মোমেন্টে, এবং বিটা এলিমিনেশন থেকে যত কোশ্চেন আসবে। এবার এই বিটা এলিমিনেশন তিন টাইপের, E2 E1 আর E1 CB। ঠিক আছে, ওই E2 আর E1, SN1 এর SN2, ওই 1 আর 2 যা ছিল এখানে E1 আর E2 এর ওই একই। E1 CB এর 1টাও একই জিনিসই বোঝাচ্ছে, CB ফর কনজুগেট বেস। কনজুগেট বেস কি জিনিস সেটা আমরা আয়নিক ইকুইলিব্রিয়ামে পড়বো, কিন্তু এখানেও কাজ চালানোর মতো করে আমি কনজুগেট বেসের কনসেপ্টটা একটু বলে নেবো, যেটা আমি প্রতিবারই করি। যদি কোনো কনসেপ্ট আমরা ল্যাটার চ্যাপ্টারে পড়বো বা ল্যাটার সেমিস্টারে পড়বো,
তখন আমি কি করি, কি প্রথমে কিছু কনসেপ্ট 5-10 মিনিট একটু বলে নেওয়ার চেষ্টা করি, যেন এখানে ওয়ার্ডটার মিনিংটা অন্তত বুঝতে পারিস। ঠিক আছে, তবে এর ডিটেল একেবারে ডিটেলে কোথায় পড়বো, আইনিক ইকুইলিব্রিয়ামে গিয়ে পড়বো। এবার E2 মেকানিজম আমরা দেখবো। ঠিক আছে, আগে আমরা মেকানিজমটা করে দেখি, তাহলেই বুঝতে পারবো। এখানে টোটাল মেকানিজমটা এখানে এক্সপ্লেন করা রয়েছে, অত লাইন বাই লাইন পড়ার অত দরকার নেই। তুই যদি এখানে যে মেকানিজমটা করে দেখিয়েছে, এই যে মেকানিজমটা করে দেখিয়েছে, এই মেকানিজমটা তুই যদি বুঝতে পারিস তাহলে অত লাইন পড়ার দরকার নেই। আর যদি কোনো জায়গাতে কনসেপ্টে বুঝতে অসুবিধা থাকে, সেজন্য তোকে উপরে কথাগুলো বলে দিয়েছে প্রতিটা স্টেপে কি হলো, এখানে ওইচ মাইনাস এ তুললে কোটাটা বলেছে। ঠিক আছে, মেন রিয়াকশনটা আমরা দেখতে পেলাম, সেই রিয়াকশনের প্রোডাক্ট আমরা বানানোর চেষ্টা করবো। দ্যাট মিনস প্রথমে আমরা আগের দিনে যেমন SN1 SN2 করেছিলাম, এখানে প্রথমে আমরা E2 রিয়াকশনটা একটু বোঝার চেষ্টা করি স্টেপ বাই স্টেপ। তাহলে আমরা প্রথমে কি রিয়াকশন করার চেষ্টা করছি, আমরা প্রথমে E2 রিয়াকশন বোঝার চেষ্টা করছি। কি E2, ঠিক আছে, এলিমিনেশন বাই মলিকিউলার। তাহলে E2 রিয়াকশনে কি হয়, E2 তে যেটা হয় সেটা হচ্ছে যে ধর আলফা বিটা এলিমিনেশন, তো এখানে দুটো কাটবে, তাহলে এখানে আমি ক্লোরিন দিলাম। ঠিক আছে, বাড়াই কার্বন বাড়াই, দেখেছিস প্রোডাক্ট লিখছি কেন, তাই তো। এখানে আমি দিলাম ক্লোরিন দিলাম, 3টে হাই কার্বন, ঠিক করে লিখি, এইভাবে লিখি, হাইড্রোজেন হাইড্রোজেন ক্লোরিন, এখানে আমি দিলাম হাইড্রোজেন হাইড্রোজেন এবং হাইড্রোজেন। আমি আর ওই স্টিরিওকেমিস্ট্রি মেনটেন করে অ্যাবভ দ্য প্লেন বিলো দ্য প্লেন ওইভাবে লিখলাম না, একটা সিম্পল টার্মে লিখলাম। ঠিক আছে, এবার এখানে বেস দেওয়া হচ্ছে OH মাইনাস, OH মাইনাস বেস দেওয়া হলো। OH মাইনাস যে বেস দেওয়া হলো, OH মাইনাস আয়নটা কি করে, OH মাইনাস আয়নটা এসে এই হাইড্রোজেনটাকে ধরে। ঠিক আছে, এই সিগমা বন্ডটার যে ইলেকট্রন ডেন্সিটিটা, তাহলে হাইড্রোজেনটাকে বার করে নিচ্ছে OH মাইনাস, হাইড্রোজেনটা H প্লাস আয়ন হয়ে বেরিয়ে যাচ্ছে। এই বন্ডের যে দুটো ইলেকট্রন, হাইড্রোজেনটা তো H প্লাস আয়নে বেরোচ্ছে, এই বন্ডের যে দুটো ইলেকট্রন রয়েছে, সেই দুটো ইলেকট্রন কার্বনের গাড়ে চাপছে নেগেটিভ হয়ে, তাহলে C নেগেটিভ তৈরি হবে। ওইভাবে আমরা দেখাই না, একেবারে কনসার্টেড ম্যানারে হয়। এই বন্ডের যে দুটো ইলেকট্রন, সেই দুটো ইলেকট্রন এই কার্বন দুটোর মধ্যে ডবল বন্ড করতে চলে এলো। এবং মনে রাখতে হবে, এই কার্বনটা যখন রিয়াকশন হয়নি তার আগে অবশ্যই sp3 হাইব্রিডাইজড, কারণ চারদিকে 4টে সিগমা বন্ড। কিন্তু যেই এই OH মাইনাসটা হাইড্রোজেনটাকে অ্যাপ্রোচ করে হাইড্রোজেনটাকে বার করে নিচ্ছে, কার্বনটা নিজের হাইব্রিডাইজেশনটা sp3 থেকে চেঞ্জ করে sp2 তে করে নিচ্ছে। ঠিক আছে, sp2 তে করে নিচ্ছে, এই হাইড্রোজেনটা যেই বেরিয়ে গেল, কার্বন এখানে একটা p অরবিটাল রেডি করলো, এই p অরবিটালটা এই কার্বনের সাথে বন্ড করবে, তার জন্য ক্লোরিনটা বেরিয়ে যাবে। মানে দুটো কার্বনই রিয়াকশন হওয়ার আগে sp3 সিচুয়েশনে ছিল, যেই রিয়াকশন করছে এখান থেকে হাইড্রোজেনটা বেরিয়ে যাচ্ছে, এই বন্ডের ইলেকট্রনটা এখানে এলো এবং ফার্দার রিয়াকশন করার জন্য এই ক্লোরিনটা এখান থেকে বেরিয়ে গেল। ঠিক আছে, ক্লোরিনটা এখান থেকে বেরিয়ে যাবে। এবার যদি এই OH মাইনাসটা KOH এর কাছ থেকে আসে, তাহলে এই Cl মাইনাসটা KOH এর K প্লাসের সাথে যুক্ত করে KCl বানিয়ে নেবে। ঠিক আছে, কথাটা বোঝাতে পারলাম? এইভাবে রিয়াকশনটা হচ্ছে যদি KOH থেকে নেয়। বেশ, তাহলে এটা হচ্ছে টোটাল মেকানিজমটা, মানে কোন পাথে রিয়াকশনটা হচ্ছে। দেন এখানে আমরা একটা ট্রানজিশন স্টেট পাবো। ট্রানজিশন স্টেটটা আগের দিন যেমন বললাম, যে যেগুলো বেরিয়ে যাচ্ছে, যেই বন্ডগুলো ইনট্যাক্ট আছে সেগুলো আমরা লিখে রাখি, যেই সিগমা বন্ডগুলোতে কোনো হাত পড়েনি, কার্বনের সাথে এই কার্বনের বন্ড ইনট্যাক্ট আছে, এই হাইড্রোজেন দুটো ইনট্যাক্ট আছে, এই হাইড্রোজেন দুটো ইনট্যাক্ট আছে। হয়েছেটা কি, কার্বন আর যে এই উপরের হাইড্রোজেনের বন্ডটা ব্রেক হচ্ছে, তাহলে কার্বন আর উপরের হাইড্রোজেনের বন্ড ব্রেক হচ্ছে, তাহলে সেখানটা আমরা কেমন করে লিখবো, ডট 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 দিয়ে হাইড্রোজেন। ক্লোরিনের বন্ডটা ব্রেক হচ্ছে, ডট 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 করে ক্লোরিন। ঠিক আছে, OH এর নেগেটিভ চার্জের সাথে হাইড্রোজেনের একটা বন্ড তৈরি হচ্ছে, তাই না? এখনো বন্ডটা কমপ্লিট হয়নি কিন্তু তৈরি হচ্ছে, তাহলে OH। আর বাকি যেমন হাইড্রোজেন ছিল সেই হাইড্রোজেন গুলো এখানে আছে। আর একটা জিনিস আমি বাদ গেছে, লিখিনি এখনো, সেটা হচ্ছে এই যে লাল বন্ডটা এখানে আছে, নতুন একটা বন্ড করার চেষ্টা করছে, তাহলে কার্বনের সাথে এই কার্বনের আর একটা নতুন বন্ড তৈরি হওয়া শুরু হয়েছে। থার্ড ব্র্যাকেট দেবো অবশ্যই। এটাকে আমরা কি বলছি, এইটা হচ্ছে আমার ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেট আর ইন্টারমিডিয়েট, রিয়াকশন ইন্টারমিডিয়েটের মধ্যে তফাৎ কি? রিয়াকশন ইন্টারমিডিয়েট আগের দিন বলেছি, আমি জাস্ট এগুলো লিখতে লিখতে একবার রিক্যাপ করে নিচ্ছি তোদের সাথে। তাহলে হাইড্রোজেন রিয়াকশন ইন্টারমিডিয়েটের সাথে ট্রানজিশন স্টেটের তফাৎ কি? রিয়াকশন ইন্টারমিডিয়েট রিয়েল, বাস্তবে এক্সিস্ট করে রিয়াকশন ইন্টারমিডিয়েট, কার্বোক্যাটায়ন, কার্বো অ্যানায়ন, কার্বন ফ্রি রেডিক্যাল। কিন্তু এই যে ট্রানজিশন স্টেট, এটা একটা ইমাজিনারি স্টেপ, যেটা আলটিমেট প্রোডাক্টটা কি হচ্ছে সেটা লেখার জন্য আমরা মনে নিজের মতো করে ভেবে লিখছি। ঠিক আছে,
এখনো কাজ কমপ্লিট হয়নি, মানে কাজ কমপ্লিট হয়নি সেই সেন্সে নয়। এই হচ্ছে ঘটনা, এটা ট্রানজিশন স্টেট। ক্লোরিনটা বন্ড ব্রেক করে বেরিয়ে যাবে, OH আর হাইড্রোজেনের বন্ড তৈরি হবে, কার্বনের সাথে এই হাইড্রোজেনের বন্ড ব্রেক হবে, কার্বন কার্বন বন্ড তৈরি হচ্ছে। ঠিক আছে, সিঙ্গেল স্টেপ রিয়াকশন হচ্ছে, মাল্টি স্টেপ রিয়াকশন নয়। মাঝে ট্রানজিশন স্টেটটাকে কোনো স্টেপ ভাববি না, এটা জাস্ট একটা ইমাজিনারি স্টেপ। তাহলে দিস ইজ ইউর ট্রানজিশন স্টেট। আগের বার দেখেছিলি SN2 রিয়াকশনে ট্রানজিশন স্টেট তৈরি হয়েছিল, এখানে E2 রিয়াকশনে ট্রানজিশন স্টেট তৈরি হচ্ছে। একটা কথা ছোট বইয়ে, ছোট ক্লাসের বইয়ে লেখা থাকে না, এন্ট্রান্সের জন্য যখন পড়া হবে ধীরে ধীরে তখন এই কথাগুলো আরো জানতে পারবি, যে একটা রিয়াকশন মিডিয়ামে SN2 আর E2 রিয়াকশন কিন্তু কম্পিটিটিভ রিয়াকশন। এটা অনেক কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করবে যে রিয়াকশনটাতে আদতে আমরা E2 প্রোডাক্ট পাবো, মানে এলিমিনেটেড প্রোডাক্ট পাবো, না সাবস্টিটিউটেড প্রোডাক্ট পাবো, সেটা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। সেই ফ্যাক্টর থেকে তোর বোর্ডসের কোশ্চেন আসবে না, সেগুলো এন্ট্রান্স পড়তে গেলে, মেনলি ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স, যেই মেন্স, যেই অ্যাডভান্স, WBJEE এরকম টাইপের এন্ট্রান্স এক্সাম দেওয়ার সময় যেখানে স্ট্যান্ডার্ড কোশ্চেন আসে, তখন আমাদের SN1 SN2 E1 E2 নিয়ে আরেকটু ডিটেলে পড়তে হয়। নিটের জন্য অত চাপ নেই, নিটের অত টাফ কোশ্চেন আসে না, তার মানে মনে করিস না যে নিট এক্সামটা ইজি। নিটের কোশ্চেন ইজি, তার মানে এক্সাম ইজি নয়, কারণ ওখানে নাম্বার অফ ক্যান্ডিডেটস, তার সাথে সিট, সমস্ত অ্যান্সার সঠিকভাবে করে আসতে হবে, টাইম তোর কাছে কম। এতগুলো ফ্যাক্টরকে নিয়ে একটা এক্সাম টাফ হয়, শুধু কোশ্চেনের উপর বেস করে নয়। যেই মেন্স অ্যাডভান্স WBJEE-তে টাইমটাও কমই থাকছে, কারণ অনেকটা কোশ্চেন করতে হয়। তো যাই হোক, তার ক্ষেত্রেও মোটামুটি টাইমটা বেশি পাবি ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সে। কিন্তু ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের ফ্যাক্টর হচ্ছে কোশ্চেনটা কঠিন হয়, টাইমটা তোর কাছে অনেকটা বেশি থাকছে, কিন্তু কোশ্চেনটা কঠিন হয়। সো এক একটা পরীক্ষায় অনেকগুলো প্যারামিটার মিলে কঠিন হয়। যাই হোক, ট্রানজিশন স্টেট পেলাম আমরা, এইটা মেন রিয়াকশনের পাথ হয়ে ট্রানজিশন স্টেট ইমাজিনারি, আমি একই কথা বারবার বলছি। আর একটা জিনিস আমার এখানে লিখতে হবে, সেটা কি, ক্লোরিনটা যখন এখান থেকে বন্ড ব্রেক করে বেরোবে, ক্লোরিনটা কি হয়ে যাবে, ক্লোরিনটা হয়ে যাবে সম্পূর্ণরূপে নেগেটিভ চার্জ হবে। তাহলে এখানে পুরোপুরি নেগেটিভ হতে পারেনি, তাহলে এখানে ডেল্টা নেগেটিভ। OH-টা নিজের নেগেটিভ চার্জটা হাইড্রোজেনটাকে দিচ্ছে, এখানে পুরোপুরি দিয়ে উঠতে পারেনি, অল্প কিছুটা দিয়েছে, তাই ডেল্টা নেগেটিভ। এই পার্শিয়াল পজিটিভ নেগেটিভ চার্জগুলোকে কিন্তু একটু লিখে নিতে হবে। তাহলে এটা ট্রানজিশন স্টেট হলো। এই ট্রানজিশন স্টেটের পর আমার আলটিমেটলি প্রোডাক্ট কি আসবে, প্রোডাক্টটা লিখি, ট্রানজিশন স্টেট থেকে নিচের দিকে প্রোডাক্ট লিখি। তো ট্রানজিশন স্টেট থেকে আমার এখানে যে প্রোডাক্টটা তৈরি হবে, সেই প্রোডাক্টটা এরকম দেখতে হবে, কার্বনের সাথে কার্বনের ডবল বন্ড, এখানে যে দুটো হাইড্রোজেন আছে, হাইড্রোজেন দুটো থাকবে, আর এদিকে যে দুটো হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেন দুটো থাকবে। আর এই যে OH মাইনাস হাইড্রোজেনটাকে নিয়েছিল, সেটা জল হয়ে বেরিয়ে যাবে। আর ওই OH মাইনাসটা যদি KOH এর কাছ থেকে আসে, কারণ বোতলের মধ্যে তো শুধু OH মাইনাস পাবি না, কোনোটা সল্ট নিতে হবে, তাই না, বা বেস নিতে হয়েছে, তো সল্ট নয় সরি, বেস নিতে হয়েছে, ক্ষেত্রে OH মাইনাস, তাহলে বেস নিতে হয়েছে। তাহলে কোনো একটা ইন্ডিভিজুয়াল আয়ন তো একা একা এক্সিস্ট করে না, তার একটা কাউন্টার পার্ট আছে, তাহলে OH মাইনাসের কাউন্টার পার্টটা হচ্ছে ক্ষেত্রে K প্লাস, KOH নিয়েছি লেটসে। তাহলে ওই Cl মাইনাসটা KOH এর সাথে যুক্ত হয়ে আরেকটা কি তৈরি করবে এখানে, যদি KOH নিয়ে থাকি তাহলে KCl তৈরি করবে, রাইট। এই হচ্ছে আলটিমেটলি আমার এখানে প্রোডাক্ট দাঁড়ালো, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে মেকানিজম। এটা এখন থাকুক, E2 সম্বন্ধে আমরা আরো ফার্দার আলোচনা করবো, আগে E1টা পড়ে ফেলি, ঠিক আছে। তাহলে এবার আমরা কি পড়বো, এবার আমরা পড়বো E1। E1 আর SN1 রিয়াকশন বুঝতেই পারছিস, বলার কিছু নেই। E1 আর SN1 রিয়াকশন মিডিয়ামে কম্পিটিটিভ রিয়াকশন। SN1 প্রোডাক্ট আসবে না E1 প্রোডাক্ট আসবে, সেটা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। আবার সেই একই কথা, সেটা যখন এন্ট্রান্সের জন্য একটু ডিটেলে পড়া হবে তখন পড়বো, এখন বোর্ডসের জন্য অতটা লাগছে না। তবে এই বোর্ডসের এই যতটুকু নলেজ, এতটুকু নলেজ তো এন্ট্রান্সের জন্যও লাগবে। এন্ট্রান্সে বোর্ডসের নলেজের সাথে আরো বেশি নলেজ লাগবে। তুই বোর্ডসে ভালো মার্কস করে ফেললেই যে এন্ট্রান্সে ভালো মার্কস করবি, কোনো গ্যারেন্টি নেই। আচ্ছা, নেক্সট এবার আমরা কি করব, এবার আমরা E1 মেকানিজম করব। E1 মেকানিজমটা বললাম SN1 এর কম্পিটিটিভ। তাহলে এক্ষেত্রে যেটা হবে, ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ, টু স্টেপের রিয়াকশনটা হবে, ঠিক আছে। ফার্স্ট স্টেপে কি ঘটবে, ফার্স্ট স্টেপে আমি যদি এই SN1 এর ক্ষেত্রে যেরকম সাবস্ট্রেট নিয়েছিলাম, সেরকম যদি সাবস্ট্রেট নিই, তিন দিকে তিনটে মিথাইল গ্রুপ নিলাম, এই ক্লোরিন দিলাম, ঠিক আছে। আমরা দেখতে প্রথমেই দেখে তোকে যে সাবস্ট্রেটটা দেবে, সেই সাবস্ট্রেটটা দেখে তোকে ভাবতে হবে যে ক্লোরিনটা যেটা রয়েছে, দ্যাট মিনস ইয়োর লিভিং গ্রুপ, এক্ষেত্রে যেমন ক্লোরিনটা ছিল, সেই লিভিং গ্রুপটা বেরিয়ে যাওয়ার পর আমার যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে, সেই কার্বোক্যাটায়নটা কি স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। যদি তৈরি হয় স্টেবল কার্বোক্যাটায়ন, কিভাবে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি দেখতে হয় আলোচনা করেছি রিয়াকশন ইন্টারমিডিয়েটে। তো কার্বোক্যাটায়নের স্টেবল যদি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে দেখতে পাস, তাহলে কার্বোক্যাটায়নটাকে বানাতে হবে, এবং রিয়াকশনটা কন্ডিশন অনুযায়ী হয় SN1 হবে নয় E1 হবে, কিন্তু কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট তো তৈরি হবে, কারণ E1 এও প্রথমে কার্বোক্যাটায়ন তৈরি হয়, SN1 এও প্রথমে কার্বোক্যাটায়ন তৈরি হয়। নেক্সট স্টেপে
যে নিউক্লিওফাইল সেটা সি পজিটিভ সেন্টারে অ্যাটাক করে দিয়ে সাবস্টিটিউটেড প্রোডাক্ট দেবে, না ওই যে নেগেটিভ চার্জ স্পিসিসটা অ্যাজ এ বেস আকারে এসে এইচ প্লাস আয়নকে তুলে নিয়ে ডবল বন্ড তৈরি করবে, সেটা বেশ কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে। এখানে আমরা মেকানিজমটা দেখি। ক্লোরিনটা বেরিয়ে যাচ্ছে, ক্লোরিন বেরিয়ে গেলে এখানে কি তৈরি হবে, এখানে একটা টার্সিয়ারি কার্বোকাটায়ন তৈরি হবে। আমি CH3 সি পজিটিভ লিখে দিলাম, ঠিক আছে। আর এক্ষেত্রে থেকে Cl মাইনাসটা বেরিয়ে গেছে। যদি আমি KOH নিয়ে থাকি তাহলে ওটা অলরেডি KCl হয়ে গেল, ঠিক আছে। নেক্সট সেকেন্ড স্টেপে কি হবে, সেকেন্ড স্টেপে সি এখানে পজিটিভ চার্জ হয়েছে, এইভাবে লিখি দেখ, কার্বন এই যে মিথাইলটা CH3 আছে সেটার CH3টাকে আমি এইভাবে লিখলাম, CH3টাকে আমি এইভাবে ভেঙে লিখলাম কারণ ওই হাইড্রোজেনটাকে আমি তুলবো। বাকি তো সি পজিটিভ, এইদিকে একটা CH3 আছে আর আমি এখানে একটা CH3 আছে, এই কার্বনটা পজিটিভলি চার্জ, তাই তো, এই কার্বনটা পজিটিভলি চার্জ আছে। এবার এখানে যে বেস OH মাইনাসটা আসছে, এক্ষেত্রে সাধারণত একটু স্ট্রং বেস দিতে হবে, বুঝলি তো ব্যাপারটা ওটাই। স্ট্রং বেস কেন দিতে হচ্ছে, কারণ এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা খুব একটা ভালো অ্যাসিডিক নয়। অ্যাসিডিক হাইড্রোজেন কি জিনিস বলেছি, কোথায় বলেছি, যখন আমরা বিভিন্ন রেজোনেন্স ইন্ডাকটিভ ইফেক্ট এগুলো নিয়ে আলোচনা করার পর অনেক বেশ কিছু অর্গানিক মলিকিউলের বলা অ্যাসিডিটি বেসিসিটি স্ট্রেংথ নিয়ে যখন আলোচনা করেছি, তখন অ্যাসিডিটি বেসিসিটি কি করে দেখবো, পিকে ভ্যালু এসব জিনিসপত্র নিয়ে কিন্তু আলোচনা করেছি। ওই লেকচারটা দেখলেই একদম ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে অ্যাসিডিক হাইড্রোজেন বলতে আমরা কি বুঝছি এবং কোন একটা হাইড্রোজেন কতটা বেশি অ্যাসিডিক কতটা লেস অ্যাসিডিক কিভাবে দেখে বুঝতে হয় সেগুলো আমাদের লাগে, ঠিক আছে। এক্ষেত্রে এইখানে আমরা বেস হিসাবে যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ETOH। হোয়াট ইজ ETOH? যদি নোমেনক্লেচার ভালো করে শিখে থাকিস, ETOH হচ্ছে CH3 CH2OH অ্যালকোহল, ঠিক আছে, CH3 CH2OH। এবার এটা কি হয়, এটা উইক অ্যাসিড, এটা যদি উইক অ্যাসিড হিসাবে কাজ করে, এই যে CH3 CH2 এটাকে যদি অ্যাসিড ভাবি তাহলে এটা O মাইনাস H প্লাস এই আকারে ভাঙবে, কিন্তু এটা একটা খুবই উইক অ্যাসিড। এটা খুব উইক অ্যাসিড হওয়ার ফলে এখান থেকে যে কনজুগেট বেসটা আসছে সেটা স্ট্রং হয়, সেটা স্ট্রং হয়, ঠিক আছে। তো কনজুগেট অ্যাসিড বেসের কনসেপ্ট এখনো বলিনি, বলছি, আপাতত সেটা ভাবতে হবে না। আপাতত ভাব কোনো একটা বেস আসছে, ঠিক আছে, কোনো একটা বেস আসছে, সেই বেসটা এখানে ETOH দেওয়া হয়েছে, মানে ETO মাইনাস আসবে এই H প্লাস আয়নটাকে তুলবে, এটা হচ্ছে কথা, ঠিক আছে। কি ধরনের বেস আমাদের নিতে হচ্ছে সেই ব্যাপারগুলো নিয়ে এখন আলোচনা করতে হচ্ছে না, মেকানিজমটা বোঝ। তাহলে এখান থেকে বেস ETOH দেওয়া হচ্ছে, তাহলে আমার যে ETO মাইনাস এসে এই হাইড্রোজেনটাকে তুলবে, কি করবে, ETO মাইনাস এসে, কেন ETO মাইনাস দেওয়া হচ্ছে একটু বাদে আমি কথাটা বলে নিচ্ছি, ঠিক আছে। আপাতত এই জায়গাটা ভুলে যা, আগে কনজুগেট অ্যাসিড বেসের কথাটা বলবো দিয়ে এটা বলছি। কেন ETOH দিতে হলো, NaOH দিয়ে কেন রিয়াকশনটা করেনি বলছি। ETOH দেওয়া হলো, ETOHটা ETO মাইনাস H প্লাস আয়ন আকারে ভাঙলো, ঠিক আছে। স্ট্রং অ্যাসিড নয়, অত ওরকম করে অ্যালকোহলটা ETO মাইনাস H প্লাস এই বন্ডে ভাঙে না, এটাই হচ্ছে মেন কথা। যখন আমরা রেজোনেন্স পড়েছিলাম তখন আমি বলেছিলাম যে আমাদের ফেনল যেটা বেনজিন রিং এ যেটা OH ফেনল কিন্তু অ্যাসিড হিসাবে কাজ করে। ফেনলিক যে OH আছে এটা কিন্তু O মাইনাস আর H প্লাস আয়ন আকারে এটা ডিভিশন হয়, কিন্তু অ্যালিফ্যাটিক অ্যালকোহল যদি আমরা নিই, দ্যাট মিনস ROH, এখানে কিন্তু এই স্প্লিটিংটা হতে চাইবে না। এটা ইভেন এই যে ROH-টা ইভেন ওয়াটারের থেকেও বাজে অ্যাসিড। সো ওয়াটার ইটসেলফ খুব বাজে অ্যাসিড, তার থেকেও অ্যাসিডটা খারাপ, অ্যাসিডিটি বাজে, তাহলে কতটা বাজে অ্যাসিড। এবার বাকিটা কনজুগেট বেসের কথাটা আসছে কারণ U1CB তে এরপরে বলতে হবে। তো এটা এখানে নিল, এই বন্ডটা এখানে পড়লো, রাইট, আর তো কিছু এখানে বেরোনোর কিছু নেই, যেটা বেরোনো সেটা আগের স্টেপে বেরিয়ে কার্বোক্যাটায়ন করে দিয়েছে। কনসার্টেড ম্যানারেতে বা সিঙ্গেল ওয়েতে কি হতো, সিঙ্গেল স্টেপে যদি রিয়াকশনটা হতো তাহলে যেটা বেসটা এসে OH মাইনাস হাইড্রোজেনটাকে নিত, এটা এখানে পড়তো, এটা বেরিয়ে চলে যেত, ঠিক আছে। এখানে এলো, লিভিং গ্রুপ তো আগেই বেরিয়ে চলে গেছে, তাহলে কার্বোক্যাটায়নের কাছে এই বন্ডের ইলেকট্রন ডেন্সিটিটা এলো, তাহলে আলটিমেটলি কি পেলি তুই, আলটিমেটলি তুই পেলি এরকম একটা কম্পাউন্ড, কার্বন, যে কার্বন থেকে দুটো মিথাইল গ্রুপ CH3 এদিকে ডবল বন্ড CH2, ওটাকেও আমি খুলে দুদিকে দুটো হাইড্রোজেন আকারে লিখতে পারতাম, অসুবিধা কিছু নেই। তাহলে এটা আমি একটা এলিমিনেটেড প্রোডাক্ট পেলাম। সাবস্টিটিউটেড প্রোডাক্টটা হতে পারতো, কিন্তু OH মাইনাস যদি দিতাম না, OH মাইনাসটা এখানে এসে সাবস্টিটিউশন করে দিত।
OH মাইনাসটা এই পজিশনে ঢুকে যেত, তাহলে তুই বলতে OH মাইনাস দিলে তো কেন, কি করে বুঝবো, আরো তো দেখার মার্কার আছে। এবার এখানে যেটা বলার, আমরা আগের দিনই বলেছিলাম কার্বোক্যাটায়ন ফরমেশন যে স্টেপ, সেই স্টেপটা অলওয়েজ স্লো স্টেপ হবে। স্লো স্টেপ মানেই সেটা RDS, রেট ডিটারমিনিং স্টেপে যাবে, এটা থেকে আমাদের রেট লটা বলতে হবে। আর সেকেন্ড স্টেপটা আমাদের ফাস্ট হবে। তাহলে দেখ স্লো স্টেপে শুধুমাত্র আমার সাবস্ট্রেট রয়েছে, তাহলে এই রিয়াকশনের আমি যদি বলি রেট ল, তাহলে রেট ইকুয়াল টু কি লিখবি, রেট কনস্ট্যান্ট ইনটু যে সাবস্ট্রেটটা আছে, আমি সাবস্ট্রেট লিখলাম, আর কিছু লিখলাম না, SUB সাবস্ট্রেট, তাহলে কত মলিকিউলার, ইউনিমলিকিউলার। কিন্তু SN2 এর আমি যদি রিয়াকশনটা দেখি, দেখ এখানে তো সিঙ্গেল স্টেপ রিয়াকশন, সিঙ্গেল স্টেপে তো ফার্স্ট স্টেপ স্লো স্টেপ বলার তো আমার কোনো উপায় নেই, টোটালটা একটা সিঙ্গেল স্টেপ। তাহলে এই রিয়াকশনের রেট ইকুয়াল টু কি হবে, এই ইকুয়াল টু রেট ইকুয়াল টু হবে রেট কনস্ট্যান্ট ইনটু যেটা সাবস্ট্রেট ইউজ করেছি সাবস্ট্রেট, আর যে বেসটা ইউজ করা হয়েছে OH মাইনাস, এক্ষেত্রে দুজনই আছে, তাহলে এটা কি হয়ে গেল, বাইমলিকুলার। এটা আগের দিনের ক্লাসটা যদি দেখে থাকি সেটা নিয়ে বুঝতে আর আশা করি কোনো ডাউট নেই, ঠিক আছে। এই কারণে ইউনিমলিকুলার বাইমলিকুলার আমরা বেসিক মেকানিজমটা বুঝলাম। এবার E1CB বলবো, ওই যে আমি কনজুগেট বেসটা লিখেও মুছে দিলাম, দেখলি না, E1CBটা বলবো, সেই জন্য আমি কনজুগেট বেসের কথাটা বললাম না। দেখ আয়নিক ইকুইলিব্রিয়া যখন পড়বো, আয়নিক ইকুইলিব্রিয়া পড়লে শুরুতেই প্রথমেই আমাদের যেটা পড়তে হয় সেটা হচ্ছে অ্যাসিড এবং বেসের ডেফিনেশন। তখন আমি পড়বো, বইয়ে মার্ক করবো, আরো ভালো করে খাতায় নোট ডাউন করবো। এখন শোন, আরহেনিয়াস বলল যারা সলিউশনে H+ আয়ন ডোনেট করে, এটা খুব সবাই জানিস, আগেও বলেছি বহুবার। তাহলে যারা সলিউশনে H+ আয়ন ডোনেট করে তারা অ্যাসিড, আর যারা OH- আয়ন ডোনেট করে তারা বেস। ছোট থেকে HCl, H2SO4, NaOH এদেরকে দেখেই আসছিস, HCl, NaOH বললেই বলে দিবি, দেখলেই বলে দিবি HCl ইজ অ্যাসিড, কারণ এটা H+ আয়ন দেয়, NaOH ইজ আ বেস কারণ এটা OH- আয়ন দেয়, কিন্তু এটাই সাফিসিয়েন্ট ডেফিনেশন নয়। এবার লুইস বলল যারা তাদের ভ্যাকেন্ট অরবিটালে ইলেকট্রন ডেন্সিটি অ্যাকসেপ্ট করতে পারে তাদেরকে আমরা বলবো অ্যাসিড, আর যারা নিজেদের এক্সট্রা ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করে দিতে পারে তাদেরকে আমরা বলবো বেস। তাহলে ইলেকট্রন ডেন্সিটি অ্যাকসেপ্টেন্স এবং ডোনেশনের উপরেও অ্যাসিড বেস হয়। এই কথাটাও আমি যখন শেপ অফ দ্য মলিকিউল পড়িয়েছি, আরো অন্যান্য জায়গায় পড়িয়েছি, BF3 প্রসঙ্গ যখন এসেছে, আগের দিনও ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল বলার সময় বলা হলো। আচ্ছা, আরেকটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে ব্রনস্টেড লাউরি। ব্রনস্টেড কনসেপ্ট অনুযায়ী যারা সলিউশনে H+ আয়ন দেয় তারা অ্যাসিড। তাহলে আরহেনিয়াসের অ্যাসিডের ডেফিনেশন আর ব্রনস্টেড অ্যাসিডের ডেফিনেশনটা একই, যারা সলিউশনে H+ আয়ন দেয়। এবার আরহেনিয়াস বলল যারা সলিউশনে OH- আয়ন দেয় তারা নাকি বেস। ব্রনস্টেড বলল যারা সলিউশন থেকে H+ আয়ন অ্যাকসেপ্ট করতে পারে, যারা সলিউশন থেকে H+ আয়ন অ্যাকসেপ্ট করতে পারে তাদেরকে আমরা বলবো বেস। তাহলে একটা জিনিস লক্ষ্য করলি, যেটা লুইস বেস, যেটা লুইস বেস সেটা ব্রনস্টেড বেসও, ব্রন লিখলাম, ঠিক আছে, তারা ব্রনস্টেড বেসও কিভাবে, কেন, ডেফিনেশনটা তো আলাদা স্যার। একজন লোন পেয়ার ডোনেট করে তারা লুইস বেস, যারা H+ আয়ন অ্যাকসেপ্ট করে তারা ব্রনস্টেড বেস। তাহলে ডেফিনেশনটা মানে বিষয়টা একই হয়ে গেল কি করে, এই দুটো জিনিস একই হয়ে গেল কি করে, কারণ NH3 নিজের লোন পেয়ারটা ডোনেট করে তো H+ আয়নকে অ্যাকসেপ্ট করার একটা ক্ষমতা দেখাচ্ছে, আর যে H+ আয়নকে অ্যাকসেপ্ট করবে সে তো নিজের নেগেটিভ চার্জ দিয়ে অ্যাকসেপ্ট করবে, মানে ইলেকট্রন ডেন্সিটি দিয়ে, সেটা অ্যাজ এ নেগেটিভ চার্জ হোক আর লোন পেয়ার হোক। সো ঘুরিয়ে ফিরিয়ে ডেফিনেশন দুটো একই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই কারণে আশা করি বুঝতে পারলি কথাটা। অ্যামোনিয়া নিজের লোন পেয়ারটা ডোনেট করছে, লুইস বেস, এই লোন পেয়ারটা দিয়ে তো H+ আয়নকে অ্যাকসেপ্ট করার প্রপার ক্ষমতা দেখাচ্ছে। তাহলে H+ আয়নকে যে অ্যাকসেপ্ট করে ফেললো লুইস বেস তো ছিলই, লোন পেয়ার যেহেতু ডোনেট করছে H+ আয়নটাকে অ্যাকসেপ্ট তো করছে, তাহলে ব্রনস্টেড বেসও হয়ে গেল। সেম ওয়েতে একই কথা ঘুরিয়ে বলতে পারি আমরা, যারা একই কথা ঘুরিয়ে কি বলতে পারি, হ্যাঁ, যারা ব্রনস্টেড অ্যাসিড তারা আরহেনিয়াস অ্যাসিড, সেই বিষয়ে আমাদের কোনো ডাউট থাকলো না। বেশ, এবার ব্রনস্টেড লাউরি কনসেপ্ট থেকে আমাদের কনজুগেট অ্যাসিড বেস কনসেপ্টটা আসে। কি হবে, ধর HCl এর সাথে আমি কার রিয়াকশন করাচ্ছি, H2O রিয়াকশন করালাম, ঠিক আছে। জল আমরা জানি অ্যাম্ফোটেরিক সলভেন্ট, তাহলে জল অ্যাসিড হিসাবেও বিক্রিয়া করতে পারে, বেস হিসাবেও বিক্রিয়া করতে পারে। অবশ্যই একটা সিঙ্গেল বিক্রিয়াতে অ্যাসিড বেস বোথ হিসাবে কাজ করবে না, কোনো সিচুয়েশনে অ্যাসিড, কোনো অন্য সিচুয়েশনে বেস। ওয়াটারের থেকে মোর অ্যাসিডিক ইন ক্যারেক্টার হচ্ছে HCl, তাহলে জলের থেকে HCl যদি HCl এর অ্যাসিডিক ক্যারেক্টারটা যদি জলের থেকে বেশি হয় তাহলে সেই সিচুয়েশনে জলকে বাধ্য হচ্ছে বেস হিসাবে ট্রিটমেন্ট দিতে। HCl এর যে H+ আয়নটা আছে সেই H+ আয়নটাকে জল তার লোন পেয়ারটা দিয়ে অ্যাকসেপ্ট করলো। জল যদি তার লোন পেয়ারটা দিয়ে HCl এর যে H+ আয়নটা রয়েছে সেটাকে যদি অ্যাকসেপ্ট করে তাহলে ওয়াটার কিসে কনভার্ট হয়ে যাবে, ওয়াটার কনভার্ট হয়ে যাবে H3O+।
এটা আমি বহুবার দেখিয়েছি, ওয়াটার তার লোন পেয়ার দিয়ে H প্লাস আয়নকে অ্যাকসেপ্ট করে H3O প্লাস হয়ে যায়। আর বাকি আর কি পড়ে থাকবে, আর বাকি পড়ে থাকবে Cl মাইনাস। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসিড, কোনো ডাউট নেই কারণ H প্লাস আয়ন ডোনেট করেছে। এটা বেস, কোনো ডাউট নেই কারণ H প্লাস আয়ন অ্যাকসেপ্ট করেছে অথবা লোন পেয়ার ডোনেট করেছে, যেভাবে বলবি একই ব্যাপার। তাহলে এটা বেস। এবার ডেফিনেশন শোন, কনজুগেট অ্যাসিড বেসের কনসেপ্ট। কোন একটা অ্যাসিড যখন নিজের H প্লাস আয়নটাকে ছেড়ে দেয়, দেওয়ার পর যেটাতে পরিণত হয় সেটাকে আমি বলবো সেই অ্যাসিডটার কনজুগেট বেস। কি বললাম? কোন একটা অ্যাসিড তার H প্লাস আয়নটাকে ছেড়ে দেওয়ার পর যে অ্যানায়নিক স্পিসিসে পরিণত হবে সেটাকে আমি বলবো তার কনজুগেট বেস। আর কোন একটা বেস H প্লাস আয়নকে অ্যাকসেপ্ট করার পর যেটাতে পরিণত হবে সেটাকে আমি বলবো ওই পার্টিকুলার বেসটার কনজুগেট অ্যাসিড। কনজুগেট অ্যাসিড, ঠিক আছে, এইটাই হচ্ছে কনজুগেট অ্যাসিড বেস কনসেপ্ট। তাহলে আরেকটা আমি এক্সাম্পল দেখাতে পারি, H2O দিয়ে আমি একটা দেখাই, তাহলে H2O যে অ্যাম্ফোটারিক সলভেন্ট হিসেবে কাজ করে সেটাও বুঝতে পারবে, এবং বেস দিয়ে রিঅ্যাকশন করলে কি হয় সেটাও তুই বুঝতে পারবি। যেমন আমি নিলাম NH3 অ্যামোনিয়া, তার সাথে ওয়াটারের রিঅ্যাকশন করালাম। এবার অ্যামোনিয়াটা হচ্ছে ওয়াটারের থেকে মোর বেসিক ইন নেচার, তাহলে অ্যামোনিয়াটা এখানে তাহলে বেস হিসাবে কাজ করছে, ওয়াটারটা তাহলে এখানে অ্যাসিড হিসাবে কাজ করবে। দেখ, ওয়াটার একবার বেস হিসাবে একবার অ্যাসিড হিসাবে, নির্ভর করছে ওয়াটারে তুই যাকে মেশাচ্ছিস সেটা ওয়াটারের থেকে মোর অ্যাসিডিক না মোর বেসিক। ওয়াটার তার অপোজিটটা কাজ করবে। NH3 ওয়াটারের থেকে মোর বেসিক হওয়ার জন্য ওয়াটার এক্ষেত্রে অ্যাসিড হিসেবে কাজ করছে। NH3 এখন লোন পেয়ার দিয়ে ওয়াটারের H প্লাস আয়নটাকে তুলবে। তাহলে আমরা জানি ওয়াটার H প্লাস আর OH মাইনাস আয়ন নিয়ে তৈরি। তাহলে ওয়াটারের H প্লাস আয়নটাকে যদি এখান থেকে অ্যামোনিয়া তুলে ফেলে, অ্যামোনিয়া যদি H প্লাস আয়নটা তোলে, তাহলে অ্যামোনিয়াটা কিসে কনভার্ট হয়ে যাবে? NH4 প্লাস আয়নে কনভার্ট হয়ে যাবে, আর ওয়াটারটা OH মাইনাস আয়নে কনভার্ট হয়ে যাবে। অবশ্যই এই NH4 প্লাস আর OH মাইনাস একসাথে জুড়ে গিয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH এ কনভার্ট হয়ে যাবে। তাহলে এই যে আমরা ওয়াটারের ল্যাবরেটরিতে কাজ করার সময় লাইকার অ্যামোনিয়া দেখবি, ঠিক আছে? হোয়াট ইজ লাইকার অ্যামোনিয়া? লাইকার অ্যামোনিয়া ইজ অ্যামোনিয়াকে জলে ডিজলভ করলে বেসিক্যালি আমরা NH4OH পাই, তাছাড়া আর কিচ্ছু না। এবার এটা বেস, বেসের আমরা কি পাবো? কনজুগেট অ্যাসিড Ca লিখলাম। আর যেটা অ্যাসিড, অ্যাসিডের আমরা কি পাবো? কনজুগেট বেস পাবো। তাহলে এক্ষেত্রে একটা এমসিকিউ রেডি হয়ে গেল বেশ কিছু। আমি যদি বলি NH3 এর কনজুগেট অ্যাসিড কি হবে? NH4 প্লাস। ওয়াটারের যদি বলি কনজুগেট বেস, সরি, ওয়াটারের যদি বলি কনজুগেট অ্যাসিড H3O প্লাস, ওয়াটারের আমি যদি বলি কনজুগেট বেস OH মাইনাস, তাহলে আমরা কনজুগেট অ্যাসিড বেসের মোটামুটি একটা কনসেপ্ট বুঝলাম। কোনটা আমার এখন দরকার পড়বে? E1CB বলছি, রাইট? E1CB মানে হচ্ছে কনজুগেট বেস। এই কনসেপ্টটা নিয়ে আমরা এখন আলোচনা করব। কনজুগেট বেস কার কাছ থেকে আসে? একটা অ্যাসিডের কাছ থেকে আসে। সেই অ্যাসিডের কাছ থেকে H প্লাস আয়ন বেরিয়ে যাওয়ার পর যে স্পিসিসটা তৈরি হয় সেটাকে আমরা বলি তার কনজুগেট বেস। তাহলে এটাকে আমরা এলিমিনেশন রিঅ্যাকশনে কিভাবে কাজে লাগাতে পারি? আচ্ছা, আরেকটা কথা বলি, এগুলো যে সব আলফা বিটা এলিমিনেশন, আমি তো একবারও আলফা বিটা লিখিনি। আমি আলফা বিটাটা একবার লিখে দিই, তাহলে একটু হয়তো ক্লিয়ার হবে ব্যাপারটা। এই যে আলফা কার্বন, এই যে বিটা কার্বন, হাইড্রোজেন আর ক্লোরিন বেরিয়েছে, তাহলে আলফা বিটা এলিমিনেশন। আর এক্ষেত্রেও তুই যদি দেখতে পাচ্ছিস এখানে আলফা কার্বন থেকে ক্লোরিনটা বেরিয়েছে, এই যে আলফা কার্বন আর হাই বিটা, তাহলে এটাও আমার আলফা বিটা এলিমিনেশন। আশা করি বুঝতে পারছিস কেন এটা আলফা বিটা এলিমিনেশনের আন্ডারে পড়ছে। বেশ, নেক্সট আমাদের E1CB। তাহলে E1CB এবার দেখি, তাহলে আমরা সিবি ব্যাপারটা বুঝলাম, এবার আমরা E1CB ব্যাপারটা বুঝি। তাহলে আমাদের হেডিং কি হবে? E1 ইউনিমলিকিউলার কনজুগেট বেস। তাহলে এই ক্ষেত্রে আবার নতুন কি ঘটবে? তফাৎ কোথায় হবে এই রিঅ্যাকশনে? এই রিঅ্যাকশনে তাহলে কিছু করে একটা কনজুগেট বেস তৈরি হবে, তাই না? তাহলে কনজুগেট বেস কি করে তৈরি হতে পারে? কোনো একটা অ্যাসিড লাগবে, সেই অ্যাসিড থেকে H প্লাস আয়নটা যদি বেরিয়ে যায়, যেটা তৈরি হবে, যে অ্যানায়নিক স্পিসিসটা তৈরি হবে সেটাকে আমি বলবো তার কনজুগেট বেস। তাহলে আমরা কিরকম স্পিসিস নিতে পারি? কিরকম স্পিসিস নেব? দেখ, কার্বনের সাথে না, এতক্ষণ ধরে তো হাইড্রোজেন লাগাচ্ছিলাম, মিথাইল লাগাচ্ছিলাম, কার্বনের সাথে হাইলি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লাগানোর আমরা এবার চেষ্টা করি। কার্বনের সাথে হাইলি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লাগাই, তাহলে ফ্লুরিন লাগাই, এখানে ফ্লোরিন দিই, এখানে ফ্লোরিন দিলাম, এখানে ক্লোরিন দিলাম, এখানে ক্লোরিন দিলাম, আর এখানে একটা হাইড্রোজেন দিলাম। কেন এত হাইলি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লাগালাম কার্বনগুলোর সাথে? কারণ আমরা জানি যত হাইড্রোজেনের সাথে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লাগানো থাকবে সেই হাইড্রোজেনটা H প্লাস আয়ন আকারে বেরোনোর টেন্ডেন্সিটা তত বাড়বে। দ্যাট মিনস ওই হাইড্রোজেনটা মোর অ্যান্ড মোর অ্যাসিডিক হবে,
দ্যাট মিনস ওই কম্পাউন্ডটা মোর অ্যাসিডিক ক্যারেক্টার শো করবে। হাইড্রোজেনটা সহজে অ্যাসিড আকারে বেরোতে যেন পারে সেই জন্য আমরা টোটাল কম্পাউন্ডে এত হাইলি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লাগিয়ে দিলাম। ঠিক আছে, এত হাইলি ইলেকট্রয়িং গ্রুপ আমরা এখানে লাগালাম যেন এই হাইড্রোজেনটা সহজে বেরোতে পারে। দুবার করে বলছি, ভালো করে শুনবি। এবার কোন একটা বেস এলো, সেম নেব ইটিও মাইনাস, ইটিওএইচ এর যেটা ইটিও মাইনাস আসবে। ইটিও মাইনাস ফার্স্ট স্টেপে এই হাইড্রোজেনটাকে তুলে নেবে। এই বন্ডটা এখন কার্বনের মাথায়। এতক্ষণ আগে প্রথম যেটা E2 হয়েছিল এটা এখানে পড়েছিল, এটা এখানে বেরিয়ে গেছিল, এই ঘটনাটা ঘটছে না। এখানে কি ঘটছে, হাইড্রোজেনটা জাস্ট অ্যাসিড হিসেবে বেরোচ্ছে আর এই ইলেকট্রন ডেন্সিটিটা কার্বনের মাথায়। কেন হলো, কারণ এখানে অনেক ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকার জন্য এই হাইড্রোজেনটা সাফিসিয়েন্টলি অ্যাসিডিক হয়েছে, যার ফলে কোনো একটা স্ট্রং বেস এসে এই H+ আয়নটাকে তুলে নিতে পারবে। বেশ, নেক্সট স্টেপে তাহলে কি হবে এখান থেকে, নেক্সট স্টেপে তাহলে এখান থেকে কি হবে, নেক্সট স্টেপে কার্বন দুটো ক্লোরিন আছে, ক্লোরিন ক্লোরিন কার্বনের মাথায় নেগেটিভ চার্জ, এই কার্বন ফ্লুরিন ফ্লুরিন ফ্লুরিন। ঠিক আছে, এত দূর হলো। এবার বাকি কাজটা তো সিম্পল, এই নেগেটিভ চার্জ পড়বে, এই ফ্লুরিন এদিক থেকে বেরিয়ে যাবে, বাস এটুকুই কাজ। তো নেগেটিভ চার্জ পড়লো, ফ্লুরিন বেরিয়ে গেল, পরের স্টেপে আমার প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। এটাকে একটু কাজ করে এটাকে একটু উপরে তুলে নিই, তাহলে পেজটাকে নামাতে হবে না, একটা পেজেই টোটালটার মধ্যে ধরে যাবে। এখানে খুব সমস্যা, এইটাকে সরাই। দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, দেখা গেল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এবার এখান থেকে যে প্রোডাক্টটা তৈরি হবে সেই প্রোডাক্টটা কি হবে, সেই প্রোডাক্টটা হবে তোর, মানে না ড্র করলেও হবে, বুঝতেই পারছিস, কার্বনের সাথে কার্বনের ডবল বন্ড, এদিকে F2, এদিকে Cl2, আর এটা F- হয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে E1CB। এটা যদি একটা অ্যাসিড হয়, কারণ এটা একটা H+ আয়নকে ছাড়ছে যেটা ইটিও মাইনাস নিয়ে চলে যাচ্ছে, তাহলে এটা একটা অ্যানায়নিক যে স্পিসিস, এটা হচ্ছে ওটার কনজুগেট বেস। তাহলে এটা যদি অ্যাসিড হিসাবে কাজ করছে কারণ H+ আয়ন ছেড়েছে, সেখান থেকে H+ আয়ন বেরিয়ে যাওয়ার পর যে স্পিসিসটা তৈরি হয় সেটা হয় ওই অ্যাসিডটার কনজুগেট বেস। তাহলে এই টাইপের এলিমিনেশনটা আমার অবশ্যই আলফা বিটা এলিমিনেশন, কারণ এই যে আলফা কার্বন থেকে বেরোচ্ছে আর এই বিটা কার্বন থেকে এখান থেকে হাইড্রোজেন বেরিয়েছে, এটা আমার আলফা বিটা এলিমিনেশন অবশ্যই, এবং এটা E1CB মেকানিজমের মধ্য দিয়ে যাচ্ছে। আশা করি এলিমিনেশন রিঅ্যাকশনের যে মেকানিজম গুলো সেই ব্যাপারটা বুঝতে পেরেছিস। আচ্ছা, ইটিওএইচ এর কথাটা বলি, ইটিওএইচটাকে কেন আমি এতক্ষণ ধরে স্ট্রং বেস বলছি, তার রিজন বিং ইটিওএইচ, ঠিক আছে, ইটিওএইচ খুব একটা ভালো অ্যাসিড নয়। যদি আমি এটাকে জোর করে অ্যাসিড বানাই, ইটিওএইচ কে যদি অ্যাসিড হতে হয় তাহলে ওটা ইটিও মাইনাস আর H+ এ ভাঙতে হবেই হবে। যদি কেউ সলিউশনে H+ আয়ন না দেয় তাহলে সে নিশ্চয়ই অ্যাসিড হতে পারবে না। এবার ইটিওএইচ হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যালকোহল। ইটিওএইচটা কি, ইটিওএইচ নাথিং বাট CH3 CH2OH। এই হাইড্রোজেনের মাথায় ডেল্টা পজিটিভটা সাফিসিয়েন্টলি হাই নয়, তাই জন্য এটা H+ আয়ন আকারে সহজে বেরোতে পারে না, যেটা ফেনলের ক্ষেত্রে পারে। সেই কারণে যদি এটা H+ আয়ন ছাড়ে, এটা মধ্য কথা H+ আয়নটা বেরোতে পারছে না, তাহলে যে সহজে H+ আয়ন ছাড়ে না সেটা একটা কি, সেটা একটা উইক অ্যাসিড, অ্যাসিড অবশ্যই, কিন্তু সেটা একটা উইক অ্যাসিড। ঠিক আছে, দুর্বল অ্যাসিড যে সলিউশনে H+ আয়ন ছাড়তে পারে না। ইটিও মাইনাসটা কি, ইটিও মাইনাসটা বেস, অবশ্যই বেস, এবং ওই অ্যাসিডটার কনজুগেট বেস। এবার ইটিওএইচ অ্যালিফ্যাটিক অ্যালকোহলগুলো ওয়াটারের থেকেও বাজে বেস, সরি ওয়াটারের থেকেও বাজে অ্যাসিড, তাই এটা একদমই ভালো পরিমাণে H+ আয়ন দেবে না, ইটিও মাইনাসটা ভালোভাবে তৈরি হতে চাইবে না, মধ্য কথা H+ আয়ন ছাড়তে চাইছে না, খুব বাজে অ্যাসিড এটা। কোন একটা অ্যাসিড যত উইক হবে, যত বাজে হবে, তার কনজুগেট পার্টটা তত স্ট্রঙ্গার হবে। এটার মানেটা কি, ইটিওএইচ H+ আয়ন ছাড়তে পারছে না, ওর কাছ থেকে যদি জোর করে H+ আয়ন ছাড়িয়ে নিস, এটা ছাড়তে চাইছে না কেন, দ্যাট মিনস ও এই ফরম্যাটে, ইটিওএইচ ফরম্যাটে, নন আয়োনাইজ ফরম্যাটে বেশি স্টেবল। জোর করে H+ আয়নটাকে ছেড়ে ওটাকে আনস্টেবল একটা স্পিসিসে তুই কনভার্ট করে দিচ্ছিস। সেই আনস্টেবল স্পিসিসটা কি চাইবে, অলওয়েজ এই H+ আয়নটাকে অ্যাকসেপ্ট করে তার স্টেবল স্পিসিসে ব্যাক করতে চাইবে। তাহলে কেউ যত উইক হবে তার কনজুগেট পার্ট ততটাই স্ট্রং হবে। তাহলে ইটিওএইচ খুবই উইক অ্যাসিড হওয়ার ফলে ইটিও মাইনাসটা স্ট্রং বেস, এটা হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, এগুলো নিয়ে আরো আমরা
ভালো করে বুঝবো কোথায়, এগুলোকে নিয়ে আমরা আরো ভালো করে বুঝবো যখন আমরা বললাম আইনিক ইকুইলিব্রিয়া পড়বো। আইনিক ইকুইলিব্রিয়াতে এগুলোর এটার উপরে এই পার্টিকুলার আগের দিন যেমন এই যে রেট অফ দ্য রিয়াকশন পড়ছিলাম, বললাম কাইনেটিক্স এর উপর একটা সিঙ্গেল চ্যাপ্টার রেট অফ দ্য রিয়াকশন ওসব নিয়ে আলোচনা হবে, সেরকম আইনিক ইকুইলিব্রিয়াতে আমরা এগুলোকে নিয়েই পড়বো। তো চিন্তা নেই, এগুলোকে নিয়ে ডিটেলে পড়া হবে খুব শীঘ্রই। এখানে এটাই ছিল, এলিমিনেশন সম্বন্ধে বুঝে গেলাম। SN1 SN2 মেন কাজটা হয়ে গেল, এলিমিনেশন হয়ে গেল, আর বাকি যে এক্সাম্পল গুলো রয়েছে সেই এক্সাম্পল গুলো একটু বলে দেওয়া, ওর মধ্যেই মোটামুটি কোশ্চেন করবে। আর দুটো জিনিস তো জানার জন্য, পরীক্ষাতে খুব একটা বেশি কোশ্চেন করবে না, কিন্তু নিজের জানার জন্য। আলফা এলিমিনেশনে কি হবে? আলফা এলিমিনেশনে দেখ, এই যে বেসটা যে কার্বন থেকে হাইড্রোজেনটাকে তুলছে, লিভিং গ্রুপটা সেই কার্বন থেকেই বেরোচ্ছে, দেখতে পাচ্ছি এই কার্বনটা থেকে বেরোচ্ছে, তো এটা আলফা এলিমিনেশন। এই যে জিঙ্কের লোন পেয়ারটা আছে, এখানে ব্রোমিনটাকে ধরলো, তাহলে এটা সরি, এই যেখান থেকে ব্রোমিনটা বেরোচ্ছে সেটা আলফা কার্বন, যে কার্বন থেকে লিভিং গ্রুপটা বেরোয় সেটা আলফা কার্বন। জিঙ্ক এসে এই ব্রোমিনটাকে ধরছে, এই ইলেকট্রন ডেন্সিটিটা গিয়ে এখানে অ্যাটাক করছে, তাহলে আলফা বিটা পাশাপাশি কার্বনে তো হয়নি, তার পরের কার্বন থেকে হচ্ছে। তো 3 নম্বর কার্বন থেকে যদি হয়, এই কার্বনটা এই কার্বনের সাথে বন্ড করছে, ওটাকে বার করলো, তাহলে একটা রিং ফর্মেশন হবে। তাহলে মনে রাখতে হবে গামা এলিমিনেশন হলে একটা রিং ফর্মেশন হয়, এই হচ্ছে ব্যাপার। তো আলফা আর গামা নিয়ে অত কোশ্চেন করবে না, যত কোশ্চেন আমাদের E1 E2 আর E1CB নিয়ে করবে। এই হয়ে গেল। তাহলে বললাম এলিমিনেশনটা আমার বলার দরকার ছিল, এলিমিনেশনটা আগে বলে নিলাম। এবার সাবস্টিটিউশনের আর বাকি যেগুলো রয়েছে, সাবস্টিটিউশনের বাকিগুলোর মধ্যে আমাদের রয়েছে এখানে, হ্যাঁ, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন এ চ্যাপ্টারে আমাদের অতটা ভালো করে পড়ার দরকার পড়বে না, আমি কেটে দিই, আমি পড়াবো এক্ষুনি, চিন্তা নেই। কেটে দিলাম কেন? তাহলে কি এটা পড়বো না? আগের দিন থেকে বলে আসছি যে আমরা যখন হাইড্রোকার্বন পড়বো, হাইড্রোকার্বন এক্ষুনি বইয়ের পাতা উল্টা, হাইড্রোকার্বনের শেষে দেখ অ্যারোমেটিক হাইড্রোকার্বনস আছে, ওই অ্যারোমেটিক হাইড্রোকার্বনসে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটাকে নিয়েই ডিটেলে পড়াশোনা করা হয়েছে, ঠিক আছে? 4-5টা রিঅ্যাকশন আছে, ওই 4-5টা রিঅ্যাকশন আমরা পড়বো, মানে হ্যালোজেনেশন পড়বো, নাইট্রেশন, সালফোনেশন, ফ্রিডেল কার্বস অ্যালকাইলেশন আর অ্যাসাইলেশন, এই তো এই কটা রিঅ্যাকশন পড়তে হবে। এখানে তার মধ্যে নাইট্রেশনটা দেখিয়েছে, ঠিক আছে? আমি তোকে জেনারেল রিঅ্যাকশনটা দেখাই, তারপরে এখানে শুধুমাত্র নাইট্রেশনটা দেখিয়েছি, আমি নাইট্রেশনটা অ্যাজ এক্সাম্পল বলছি, কিন্তু নাইট্রেশন, হ্যালোজেনেশন, সালফোনেশন, ফ্রিডেল কার্বস সবকিছু আমরা হাইড্রোকার্বনস মানে নেক্সট চ্যাপ্টারে ডিটেলে পড়বো এখানে। সেই জন্য তুই যদি এখানে স্কিপও করে যাস তাহলেও কোনো অসুবিধা নেই, তো আমি দেখিয়ে দিচ্ছি বইয়ে যা যা জিনিস আছে, আমি সেগুলো একবার করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার যদি এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। তাহলে ARSE রিঅ্যাকশন। তাহলে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন আমরা ইলেকট্রোফাইল চাই E+। অ্যারোমেটিক মানেই তোকে যত এই ক্লাসে রিঅ্যাকশন পড়বি সব বেনজিন রিং এর উপর রিঅ্যাকশন পড়বি, ঠিক আছে? এই হচ্ছে বেনজিন রিং। যখন ক্লোরিনেশন করছি তখন ইলেকট্রোফাইল হচ্ছে Cl+, ঠিক আছে? যখন নাইট্রেশন করছি তখন NO2+ আসছে। যখন আমরা সালফোনেশন করছি তখন SO3 আসে, ঠিক আছে? ফিডেল কার্বস অ্যালকাইলেশন R+, অ্যাসাইলেশন RCO করে আমার এখানে পজিটিভ চার্জ তৈরি হবে। এরকম করে বিভিন্ন ইন্টারমিডিয়েটস আমার তৈরি হয়। তাহলে যেরকম ইন্টারমিডিয়েটস আমার লাগবে, যখন যেরকম অ্যারোমেটিক সাবস্টিটিউশন করব তখন সেই রিঅ্যাকশনের মতো করে আমাদের ইলেকট্রোফাইল জেনারেট করে নিতে হবে। আমি ইন জেনারেল বললাম, আমার যে ইলেকট্রোফাইলই হোক না কেন সেটা E+, ঠিক আছে? এই E+ কে দেখে বেনজিনের কি হবে? কিছু ভাবে আমাকে E+ বানিয়ে নিতে হবে, Cl+ কিছু একটা ভাবে বানাবো, NO2 কিছু একটা ভাবে বানাতে হবে, SO3 কিছু একটা করে বানাতে হবে। ওটাই হচ্ছে রিএজেন্টের কাজ। রিএজেন্টের কাজটা ওটাই, রিঅ্যাকশন মিডিয়ামে ওখানে ইন্টারমিডিয়েটটা জেনারেট করে দেওয়া। এবার এই E+টাকে বেনজিন রিং ধরবে, ঠিক আছে? বেনজিন রিং যেইকে অ্যাটাক করবে, বেনজিন রিং কেন একে ধরলো? তাহলে বেনজিন রিং এর আমরা যদি ব্যাপারটা ভাবি, বেনজিন রিং এরকম করে যদি প্ল্যানার হয়, বেনজিন রিং এর উপরে এরকম করে পাই ইলেকট্রন ডেনসিটি রয়েছে, তাহলে যদি বেনজিন রিংকে আমি যদি এরকম করে প্ল্যানার ভাবি, তাহলে বেনজিন রিং এর উপরে একটা পাই ইলেকট্রন ডেনসিটি রয়েছে, বেনজিন রিং এর উপরে একটা পাই ইলেকট্রন ডেনসিটি রয়েছে, বেনজিন রিং এর নিচে একটা পাই ইলেকট্রন ডেনসিটি রয়েছে, যেটা বেনজিন রিংটাকে হাইলি ইলেকট্রন ডেন্স করছে। তাহলে বেনজিন রিং এর কাছে অনেক ইলেকট্রন ডেনসিটি রয়েছে, আর ইলেকট্রোফাইল কি চাইছে? ইলেকট্রন ডেনসিটি চাইছে। তাহলে বেনজিনের কাছে অনেক পাই ইলেকট্রন ডেনসিটি আছে বলে বেনজিনের এই যে পাই ইলেকট্রন ডেনসিটিটা, সেই পাই ইলেকট্রন ডেনসিটিটা ডোনেট হচ্ছে কোন একটা E+ কে। এবার আমরা তো রেজোনেটিং টোটাল স্ট্রাকচারটা নিয়ে করি না, আমরা কোন টোটাল মানে রেজোনেন্স হাইব্রিডটা নিয়ে করি না, আমরা আমাদের সুবিধা মতো বেনজিনের কোনো একটা রেজোনেটিং স্ট্রাকচারকে নিয়ে মেকানিজমটা করার চেষ্টা করি। তাহলে এখান থেকে যে প্রোডাক্টটা তৈরি হবে, মানে এর পরের স্টেপে যেটা তৈরি হবে, এখানে সিগমা কমপ্লেক্স, পাই কমপ্লেক্স বলে অনেক ব্যাপার আছে, সেগুলো যখন হাইড্রোকার্বনে পড়াবো তখন বলবো। এর পরের যে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে, এর পরের কম্পাউন্ডটা কিরকম হবে? বেনজিন রিং, ঠিক আছে? বেনজিন রিং এর এই বন্ডটা ব্রেক হয়েছে, তাহলে আমি ধরলাম এখানে ইলেকট্রোফাইলটা ঢুকেছে, তাহলে এখানে একটা পজিটিভ চার্জ তৈরি হবে। কি করে ভাবলাম? আচ্ছা, পাই বন্ডটা দিইনি, তাই না? তো
তাহলে আমি এটা কিভাবে ভাবলাম বিষয়টা, যে এখানে পজিটিভ চার্জ তৈরি হবে স্যার কি করে লিখলেন? ম্যানুয়ালি ভাব বিষয়টা, যেটা পরীক্ষার খাতায় লিখবি না কিন্তু, এটা ওরকম ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ হয় না, একদম কনসার্টেডই হয়, একবারে হয়ে যায় ঘটনাটা। কিন্তু আমি যদি তোকে ভেঙে ভেঙে বিষয়টা দেখানোর চেষ্টা করি, তাহলে তুই ভাবলি এখানে যে বন্ডটা রয়েছে এই বন্ডটা দিয়ে রিয়াকশন করছে, এই বন্ডটাকে তুই কোনো একদিকে ক্লিভ কর মনে মনে। ধর বন্ডটাকে আমি বললাম এদিকে ক্লিভ হলো, ঠিক আছে? এদিকে যদি ক্লিভ হয় তাহলে কিরকম তৈরি হবে? এখানে একটা পজিটিভ চার্জ তৈরি হবে, এখানটা একটা নেগেটিভ চার্জ তৈরি হবে, এটা এরকম মনে মনে ভাবতে বলছে, এটা খাতায় লিখবি না কিন্তু। এরকম করে বন্ড ভাঙে নেগেটিভ পজিটিভ হয় দেন অ্যাটাক করে, ওরকম মতো স্টেপ বাই স্টেপ হয় না, একেবারেই হবে ব্যাপারটা। কিন্তু ভাবছিস, আমি যদি এটাকে উল্টো দিকে দেখাতাম তাহলে কি ভুল হতো? না, ভুল হতো না, ঠিকই হতো। আমি দুটোর মধ্যে কোনো একটাকে ধরে নিয়েছি, এদিকে ব্রেক করলো নেগেটিভ চার্জ। এবার এর আশেপাশে কি আছে? ই প্লাস। এখন কি লোভ হবে? এই নেগেটিভ চার্জটা এখন এই পজিটিভ চার্জটাকে ধরবে নিজের নিউট্রালিটির জন্য। তাহলে পরের কি তৈরি হয়ে গেল? এই কার্বনটা থেকে ইলেকট্রোফাইলটা বন্ড করে নিল, এখানে পজিটিভ চার্জ, এই যে বাকি পাই বন্ড দুটো ছিল সেটাই আমি উপরে লিখেছি, ঠিক আছে? এবার পরীক্ষার খাতায় যেন ভুলেও এই জিনিসটা লিখবি না, এটা তোকে বোঝানোর জন্য, ভাবানোর জন্য, যেন চার্জ লেখাটা ভুল না হয় সেটা ভাবানোর জন্য এভাবে লিখলাম, ঠিক আছে? এবার এখানে কি হবে? এই যে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, এই কার্বোক্যাটায়নটা হচ্ছে রেজোনেন্স স্টেবিলাইজড। কিভাবে? এই ইলেকট্রন ডেনসিটি এখানে পড়লো, তাহলে এই ইলেকট্রন ডেনসিটি ওখানে পড়লে নেক্সট স্ট্রাকচারটা কেমন হবে? ইলেকট্রন ডেনসিটি ওখানে পড়লে নেক্সট স্ট্রাকচারটা হবে, এখানটাই তো ডবল বন্ড হয়ে গেল, এখানটাই তো ইলেকট্রোফাইলটা আছে, এখানে এই বন্ডটা আছে, পজিটিভ চার্জটা এখানে চলে এলো। নেক্সট কি? নেক্সট এটা এখানে পড়বে, তাহলে এর যে পরের রেজোনেটিং স্ট্রাকচারটা, এরপরে আমি এদিকে সরে চলে এলাম, ঠিক আছে? এর পরের রেজোনেটিং স্ট্রাকচারটা কেমন দেখতে হবে? পরের রেজোনেটিং স্ট্রাকচারে এখানে বন্ডটা তৈরি হলো, এখানে বন্ডটা তৈরি হলো, এখানে ইলেকট্রোফাইল, এখানে পজিটিভ চার্জ, এই কটা রেজোনেটিং স্ট্রাকচার পাবো। তাহলে টোটাল এখান থেকে যে এতটা পেলাম, এই টোটাল রেজোনেটিং স্ট্রাকচারে যে রেজোনেন্স হাইব্রিড, সেই রেজোনেন্স হাইব্রিডটা কেমন দেখতে হবে ভালো করে দেখ। বেনজিনে যখন রেজোনেন্স করতে এরকম করে টোটালটা এরকম করে ডট 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 দিদি, কারণ টোটালটার মধ্যে রেজোনেন্স হচ্ছে, এখানে তো সেটা হয়নি, ভালো করে দেখতো। হ্যাঁ, তাহলে এবার তুই যদি ভালো করে দেখিস ব্যাপারটা কি দেখতে পাবি, যে বেনজিনের কালারটা চেঞ্জ করি, এই কার্বনটা, তারপরে এই কার্বন থেকে শুরু করে এত দূর অব্দি রেজোনেন্সটা হচ্ছে, এই কটা কার্বন ইনভলভ, দেখ ভালো করে। এই ইলেকট্রোফাইল যে কার্বনটার মধ্যে রয়েছে সেই কার্বনটাতে কিন্তু রেজোনেন্সটা ইনভলভ নয়, মানে ওই কার্বনটা রেজোনেন্সে ইনভলভ নয়। তাহলে রেজোনেন্সটা কতটার মধ্যে হচ্ছে? ইলেকট্রোফাইলটা যদি এখানে বন্ড করে থাকে, রেজোনেন্সটা এতটা জায়গার মধ্যে হচ্ছে, এতটা জায়গার মধ্যে একটা পজিটিভ চার্জ ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে আমার রেজোনেন্স হাইব্রিডটা, এরকম দেখতে হবে। এই কারণেই ইলেকট্রোফাইলটা ধরার পর যে পজিটিভ চার্জ কার্বোক্যাটায়নটা এখানে তৈরি হলো বেনজিন রিং এ, সেই কার্বোক্যাটায়নটা রেজোনেন্স স্টেবিলাইজড, ঠিক আছে? বুঝতে পেরেছি কথাটা? সেই কার্বোক্যাটায়নটা রেজোনেন্স স্টেবিলাইজড হওয়ার জন্য কি হয়? কার্বোক্যাটায়নটা তৈরি হতে পারছে রিঅ্যাকশন মিডিয়ামে। এবার ব্যাপারটাই যে রেজোনেন্স, এই জিনিসটা টোটালটা দেখিয়ে নিলাম। এবার লাস্ট স্টেপে কি হবে? লাস্ট স্টেপে বেনজিনের তো অ্যারোমেটিসিটিটা নষ্ট হয়ে গেছে, বেনজিনে 3টে পাই বন্ড চাই, তবে কি ওটা অ্যারোমেটিক হবে। এই জন্যই বলছি অ্যারোমেটিক কম্পাউন্ডের যে প্রপার্টি গুলো সেগুলো আমাদের পড়তে হবে, হাইড্রোকার্বনে আবার এগুলো পড়াবো, এখানে আছে তাই একবার দেখাচ্ছি। এরপরে কি হবে? এরপরে আমাদের যে কোনো একটা রেজোনেন্স স্ট্রাকচারকে আমরা যদি তুলি, এখানে পজিটিভ চার্জ তৈরি হয়ে আছে, তাই না? আর বাকিগুলো তো এরকম করে রয়েছে। এবার আর আর এই বেনজিনের প্রতিটা কার্বনে কি থাকে? বেনজিনের প্রতিটা কার্বনে একটা করে হাইড্রোজেন থাকে, তাই না? এখানে হাইড্রোজেনটাও তো আছে, এই কার্বনে পজিটিভ চার্জ আছে, প্রতিটা কার্বনই তো বেনজিনে একটা করে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটা তো কোথাও যায়নি, এই প্রতিটাতেই তো একটা একটা করে হাইড্রোজেন আছে। আমি ওই একটা পার্টিকুলার হাইড্রোজেনকে নিয়ে খুব উৎসাহী, সেটা হচ্ছে এই হাইড্রোজেনটা। এই হাইড্রোজেনটাকে নিয়ে পার্টিকুলারলি আমি উৎসাহী কেন? এই হাইড্রোজেনটা কি করবে? এই হাইড্রোজেনটা এখন মনে হবে মানে বেনজিন রিং দেখবে আমার অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে গেছে, ভালো নয়। বেনজিন রিং তার অ্যারোমেটিসিটিটাকে ব্যাক করে নিতে চাইবে। এর পরের স্টেপে কি হবে? বেনজিন তার অ্যারোমেটিসিটিটা ব্যাক করার জন্য এই H+ আয়নটা পড়বে, অবশ্যই এখানে কোনো একটা নেগেটিভ চার্জ স্পিসিস আসবে যে এই H+ আয়নটাকে তুলবে এখান থেকে, সেটাই মেন রিঅ্যাকশন মেকানিজমের মধ্যে আছে। কোন রিঅ্যাকশন করছি মানে কোন ইলেকট্রোফাইল এসে রিঅ্যাকশন করছে সেই অনুযায়ী রিঅ্যাকশন মিডিয়ামে একটা নেগেটিভলি চার্জ স্পিসিস তৈরি হবে। এটা আমি জেনারেল টার্মে দেখাচ্ছি বলে কিছু বি মাইনাসটা আসলে কি সেটা রিঅ্যাকশন টু রিঅ্যাকশন ভ্যারি করবে, দেখতে পাবো। এটা তৈরি হয়ে গেল আর এখানে ইটা ঢুকে গেল। তাহলে দেখ এই হাইড্রোজেনটা, এই ইলেকট্রোফাইলটা যে কার্বনটাই ঢুকলো, ওই কার্বনটাই আসলে একটা হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনটা বেরিয়ে গেল, আবার বেনজিন রিং যেমন ছিল সেরকমই হয়ে গেল, আর ইলেকট্রোফাইলটা ওই হাইড্রোজেনটাই ঢুকে গেল। তাহলে সাবস্টিটিউশন হলো, অ্যারোমেটিক সিস্টেমে হলো, তাহলে অ্যারোমেটিক সাবস্টিটিউশন কে করলো? একটা ইলেকট্রোফাইল করলো, তাহলে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ঠিক আছে? আগে যেমন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দেখেছিলাম, তাহলে এটা ছিল ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এবারে এটা একটু মেকানিজমটা করে দেখাতে হলো, কারণ এরপর এটাকে নিয়ে ডিটেলে পড়তেই হবে, অলরেডি একবার দেখে রাখলি, এটা নিয়ে প্রচুর ডিটেলে পড়তে হবে, হয়তো একটা টোটাল 2টো ক্লাস হয়তো অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের উপর দিতে হবে। সো
চিন্তা নেই, আবার পড়বো, তাই এখানে বেশি ডিটেলে বলা গেল না। এবার ওই যে বি মাইনাসের ব্যাপারটা যদি বলি, ধর নাইট্রেশনই করছিস তুই, নাইট্রেশন করলে তোকে HNO3 আর H2SO4 দিতে হয়। HNO3 আর H2SO4 নিজেদের মধ্যে যুক্ত হয়ে NO2 প্লাস জেনারেট করে, ওই যে E প্লাস, এক্ষেত্রে NO2 প্লাসটা হচ্ছে সেই E প্লাস। বেনজিন রিং, এই টোটাল রিয়াকশনে লিখে দিয়েছে বেনজিন রিং NO2 ঢুকে গেছে। রিয়াকশনের মেকানিজমটা এখানে, মেকানিজমটা করেছে কি, হ্যাঁ করেছে, দেখ তাহলে কি হলো, বেনজিন রিং এর এখন পাই ইলেকট্রন ডেনসিটি NO2 প্লাস কে ধরলো, এখানে পজিটিভ চার্জ হলো, পজিটিভ চার্জটা রেজোনেন্সের মধ্যে হয়ে গেল, এই সিগমা কমপ্লেক্স তৈরি হয়েছে, আর ওইসব সিগমা কমপ্লেক্স নিয়ে আমি পরে বলবো। আর এই যে বি মাইনাস যেটা বলেছিলাম, এই পার্টিকুলার রিয়াকশনে HSO4 মাইনাস, অন্য কোনো রিয়াকশনে অন্য কেউ একজন মাইনাস, তাহলে যে বি মাইনাস লিখেছিলাম, এই যে তোর বি মাইনাস হাইড্রোজেনটাকে তুললো, অ্যারোমেটিক রিংটাকে ব্যাক করে দিল, তাহলে নাইট্রোজেন হয়ে গেল। তাহলে এটা একটা এক্সাম্পল দেখিয়েছে, এরকম আরো অনেক এক্সাম্পল করতে হবে। আচ্ছা, এরপর আসছে মুক্তমূলক প্রতিস্থাপন। এটা আমি আর বোর্ড ওয়ার্ক করার কিছু নেই, মুক্তমূলক মানে ফ্রি রেডিক্যাল তৈরি হবে। আমরা সবাই ছোটবেলা থেকে সেই মিথেনে একটা একটা করে ক্লোরিন রিপ্লেস করে করে আমরা একবার CH4 থেকে CH3Cl, তারপরে CH2Cl2, তারপরে CHCl3 এন্ড আলটিমেটলি CCl4 বানিয়েছিলাম। ঠিক আছে, ছোট ক্লাসে করেছিলি মাধ্যমিকে, তার ক্রিয়া কৌশলটা কি? মুক্তমূলক ক্রিয়া কৌশল হয় এই যে H নিউ লিখতি না, বিক্ষিপ্ত সূর্যালোক লিখতি, এই দেশে বিক্ষিপ্ত সূর্যালোক, ডিফিউজ সানলাইট, H নিউ লিখতে পারিস। প্রথম পর্যায়ে যে কোনো মুক্তমূলক ক্রিয়ার প্রথমটা হয় চেন ইনিশিয়েশন, সূচনা, তারপরে চেন প্রপাগেট করবে, বিস্তার, এন্ড লাস্টে সমাপ্তি, চেন টার্মিনেট করতে হবে। মেন তিনটে নিয়ে হয়, চেন ইলংগেশনও হয়, কিন্তু ইন জেনারেল বলতে চাইলে চেন ইনিশিয়েশন, প্রপাগেশন এন্ড এলিমিনেশন। প্রথমে ক্লোরিনটা ব্রেক হয়, Cl ডট Cl ডট, যে যার মতো ইলেকট্রন নিয়ে বেরিয়ে চলে গেছে, Cl ডট এসে একটা CH4 এর একটা হাইড্রোজেন কি ইনফ্লুয়েন্স করে, তাহলে এই H ডট আর Cl ডট মিলে HCl ব্যাক করলো, এখানে CH3 ডট তৈরি হলো। এই CH3 ডট এসে আবার একটা ক্লোরিনকে ইনফ্লুয়েন্স করলো, সেখানে CH3Cl তৈরি হলো আর Cl ডট, তাহলে CH3Cl আমরা পেলাম। এবার তো প্রচুর পরিমাণে CH3 তৈরি হয়েছে, অনেক Cl ডট তৈরি হচ্ছে, তাহলে এগুলোকে টার্মিনেট করতে হবে। তাহলে দুটো Cl ডট নিজেদের মধ্যে যুক্ত হয়ে Cl2, দুটো CH3 নিজেদের মধ্যে যুক্ত হয়ে এরকম করে CH3 তৈরি করে চেনটাকে টার্মিনেট করে। এই ছিল মেকানিজম, এখান থেকে তেমন কিছু কোশ্চেন আসবে না, তাই আমি আর বোর্ড ওয়ার্কে গেলাম না। এবার আসে অ্যাডিশন রিয়াকশন, কেউ বেরোবে না কিন্তু কেউ ঢুকে পড়বে, যেখানে ইলেকট্রোফিলিক, দেখ কি বলেছে, বলেছে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। ঠিক আছে, ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া এটা খুবই ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, এটাকে আমরা বলবো মার্কভ-নিকভ অ্যাডিশন, মার্কভ-নিকভ অ্যাডিশন, যা উচ্চারণ করবি সেটা। আর উল্টো দিকে আমার একটা ফ্রি রেডিক্যাল দেওয়া রয়েছে, ফ্রি রেডিক্যাল মুক্তমূলক দ্রুত বিক্রিয়া, ওটা হচ্ছে পারক্সাইডের প্রেজেন্সে করছে, ওটাকে আমরা অ্যান্টি মার্কভ-নিকভ বলি। তো একটা মার্কভ-নিকভ অ্যাডিশন, একটা অ্যান্টি মার্কভ-নিকভ অ্যাডিশন। মার্কভ-নিকভ আর অ্যান্টি মার্কভ-নিকভের ক্ষেত্রে মেন হচ্ছে মার্কভ-নিকভ অ্যাডিশনে কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা আমাকে ভাবতে হবে। ঠিক আছে, আর এখানে এই পার্টিকুলার রিয়াকশন আমাকে ফ্রি রেডিক্যালের স্টেবিলিটিটাকে নিয়ে ভাবতে হবে। তো মার্কভ-নিকভ অ্যান্টি মার্কভ-নিকভ নিয়ে আমাদের পরের চ্যাপ্টারে হাইড্রোকার্বনে প্রথম যখন ডবল বন্ডের রিয়াকশন আমরা দেখবো, অ্যালকিনের ডবল বন্ডের রিয়াকশনে এই দুটো মারাত্মক ইম্পর্টেন্ট ইকুয়েশন, রিয়াকশন, নেম রিয়াকশনের মধ্যে তো পড়তে হয় আমাদের। তো ঘটনাটা কি ঘটে, তাহলে কি বললাম, ইলেকট্রোফিলিক অ্যাডিশন। তাহলে ইলেকট্রোফিলিক অ্যাডিশনে কি ঘটনাটা, ঘটনাটা এটা হয় যে ধর আমি যদি এই সাবস্ট্রেটটা প্রোপিনটাকে নিয়ে তোকে বোঝানোর চেষ্টা করি, প্রোপিনটাকে নিয়ে করলে কি হবে, এখানে CH3 ডবল বন্ড CH2, ঠিক আছে। এবার এখানে HBr দেওয়া হয়েছে, H বন্ড Br, এটা ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা পজিটিভ। এই যে পাই ইলেকট্রন ডেন্সিটিটা রয়েছে, এইখানে যে পাই ইলেকট্রন ডেন্সিটিটা উপরে নিচে রয়েছে, মানে এই যে পাই বন্ডটা, এই পাই ইলেকট্রন ডেন্সিটিটা এখন এই নেগেটিভ চার্জটা এখন এই পজিটিভ চার্জটাকে লোভ লাগবে, তাহলে পজিটিভ চার্জটাকে সে অ্যাটাক করতে চাইবে, এবং করে পাই ইলেকট্রন ডেন্সিটি। আমি এবার ডেন্সিটিটা মুছে দিয়ে ভদ্র মানুষের মতো লিখি বিষয়টাকে, ভদ্র মানুষের মতো লিখলে কি বলে দেখাবো, এরকম করে দেখাবো, দিয়ে বলবো এই নেগেটিভ চার্জটা গেল এটাকে অ্যাটাক করার জন্য। ঠিক আছে, এবার ম্যানুয়ালি ভাব বিষয়টা কি লিখতে পারি, দুটো প্রোডাক্ট আমি এখান থেকে, দুটো জিনিসকে এখান থেকে লিখতে পারি, দুজনকে এখান থেকে লিখতে পারি। একটা সেটা হচ্ছে CH3CH, ভাবলাম বন্ডটা এদিকে খুলেছে, তাহলে এই CH2 এখানে নেগেটিভ চার্জ তৈরি হলো, এই নেগেটিভ চার্জটা H প্লাস আয়নটাকে ধরলো, তাহলে অপোজিট এখানে কি তৈরি হবে, পজিটিভ চার্জ, আর এখানে কি তৈরি হয়ে যাবে, CH2 আর একটা হাইড্রোজেন সেখানে জুড়লো, তাহলে এটা CH3 হয়ে গেল। এটা একটা ঘটনা ঘটতে পারে, তাহলে এটাতে এরকম করে বোঝানোর জন্য লিখলাম, তাহলে এটা তৈরি হতে পারে। অথবা আরেকটা বস্তু এখান থেকে তৈরি হতে পারে, যদি বন্ডটা এদিকে খুলতো তাহলে এই কার্বনের মধ্যে নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জটা H প্লাস আয়নটাকে ধরতো, তাহলে মাঝের কার্বনে আবার CH2 তৈরি হতো, টার্মিনাল কার্বনটা আমার CH প্লাস তৈরি হতো, মানে কার্বনের মধ্যে প্লাস তৈরি হতো, তাহলে CH3CH
এ হাইড্রোজেনটাকে নিল CH2, আর এখানে কি তৈরি হয়ে যেতে পারতো, CH2 পজিটিভ চার্জ। এই দুটো সিনারিও হতে পারে হাইড্রোজেনটা অ্যাডিশন হওয়ার পর। এই দুটো হওয়ার পর তোকে দেখতে হবে কে স্টেবল কার্বোক্যাটায়ন। এটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। অবশ্যই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা মোর স্টেবল। এখান থেকে যখন H প্লাস আর তুলেছে, এটা Br মাইনাস হয়ে বেরিয়ে গেছে। ওই যে Br মাইনাসটা, সেই Br মাইনাসটা এখন Br মাইনাসটা নিশ্চয়ই যে স্টেবল কার্বোক্যাটায়ন সেটাই তৈরি হয়েছে, এবং সেই স্টেবল কার্বোক্যাটায়নের সাথে গিয়ে ও রিয়াকশন করে নেবে, এটার সাথে রিয়াকশন করে নেবে। এটার সাথে এটা রিয়াকশন করলে যে প্রোডাক্টটা তৈরি হবে তা কেউই বেরোয়নি, বরঞ্চ হাইড্রোজেন এবং ব্রোমিন ঢুকে গেল। তাই এই টাইপের রিয়াকশনটাকে আমরা বলি হাইড্রোহ্যালোজেনেশন। তাহলে CH3 CH, যেটা দুটো অ্যাডিশন হলো তাদেরকে আমি আলাদা আলাদা করে কালারে লিখবো CH2। আর যারা অ্যাডিশন হলো কি, এই কার্বনে ব্রোমিন অ্যাডিশন হয়েছে, আর এই কার্বনে তো আগের স্টেপে হাইড্রোজেন অ্যাড হয়েছে। তাহলে এটা হচ্ছে আমার মেন প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট। সো এটা ছিল আমার মার্কনিক অ্যাডিশন। দেখতে পেয়েছিস যে ভিতরের কার্বনটা কেন এই কার্বোক্যাটায়নটাই তৈরি করেছে, অপোজিটটা কেন তৈরি করেনি, তোর মনে প্রশ্ন হতেই পারতো, আমি দুটোই বলে নিলাম। এবার এটা স্লো স্টেপ, অবশ্যই কার্বোক্যাটায়ন ফর্মেশন হওয়াটাই আমার স্লো স্টেপ। Br মাইনাসটা মিডিল কার্বনে তৈরি করেছে, তাহলে মিডিল যে কার্বনটা সেখানে ব্রোমিনটা ঢুকবে, নাকি টার্মিনাল কার্বনে কিন্তু ব্রোমিন ঢুকবে না। টার্মিনাল কার্বনে ব্রোমিন ঢুকতে গেলে এই 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়ে যাবে স্টেবল, যেটা ঠিক নয়। তো এটা তৈরি হবে না, যেটা তৈরি হবে সেখান থেকে প্রোডাক্ট আসবে। আচ্ছা, এটা হয়ে গেল, আমরা ক্লাসের শেষের দিকেই চলে এসেছি প্রায়। এবার আসছে নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া। নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া পরের বছর যখন আমরা কার্বনিল চ্যাপ্টার পড়বো, ঠিক আছে, মানে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, সেখানে আমরা এই যুত বিক্রিয়াটা দেখবো। ক্লাসিক রিয়াকশন, এই রিয়াকশনটাতে আমাদের কোন একটা অ্যালডিহাইডিক সেন্টারে HCN দিয়ে রিয়াকশন করবো। HCN দিয়ে রিয়াকশন করা মানে CN মাইনাস জেনারেট হবে NOH মিডিয়ামে। HCN রিয়াকশন করবে, এই প্রোডাক্ট আসবে। সায়ানোহাইড্রিন বলি এগুলোকে, দেখ লেখা রয়েছে সায়ানোহাইড্রিন যৌগ বলি। এবার এখানে প্রোপানল, সো প্রোপানল, কারণ 1 2 3 4টে কার্বন আছে, এই সরি মেন 3টে কার্বন, সেই জন্য প্রোপানল। এবার রিয়াকশনটা কি হচ্ছে, যদি আমি যে কোনো কার্বনিল নিই, ধর আর অ্যালডিহাইড নিলাম, C ডবল বন্ড O H। আমরা জানি অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য, অক্সিজেনের মাথায় ডেল্টা নেগেটিভ, হাইড্রোজেনের মাথায় ডেল্টা পজিটিভ। এবার আমি যে HCN-টাকে দিচ্ছি রিয়াকশনে, দ্যাট মিন CN মাইনাস। CN মাইনাসের কি লোভ হচ্ছে, CN মাইনাস দেখছে যে নেগেটিভ চার্জ তাহলে কোথায় অ্যাটাক করবে, কার্বনিলের এখানে অ্যাটাক করবে। এটাই কার্বনিলের মেন রিয়াকশন, যে কার্বনটা ডেল্টা পজিটিভ থাকে সেখানে CN মাইনাস অ্যাটাক করে। এটা যেই অ্যাটাক করবে এটা দিকে খুলবে, এটা যেই ওদিকে খুলবে, পরের যে প্রোডাক্টটা তৈরি হবে সেই প্রোডাক্টটা হচ্ছে এরকম। এটা অক্সিজেনটা খুলে ও নেগেটিভ হয়েছে, সায়ানাইডটা এখানে ঢুকেছে, অলরেডি এর একটা হাইড্রোজেন ছিল আর একটা অ্যালকাইল গ্রুপ ছিল। এবার ও মাইনাস হয়ে থাকবে না, HCN এর যে H প্লাস আয়নটা সেটা এই ও নেগেটিভের সাথে জুড়ে গিয়ে এটা OH এ কনভার্ট হয়ে যাবে। সো দিস ইজ ইয়োর নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। খুব ইজি রিয়াকশন। এই বছর তোর জিওসিতে এটা জানতে চাইবে না, কারণ এটা কার্বনিলে জানতে চাইবে। এখন জিওসিতে কি জানতে চাইবে, আগের দিন যে SN1 SN2টা দেখালাম আর আজকের ক্লাসের যে E1 E2 আর E1 CB বললাম সেগুলোই আসবে। আর হাইড্রোকার্বন চ্যাপ্টারে যে বেনজিন রিং এ যে রিয়াকশনটা দেখালাম ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ওটা হাইড্রোকার্বনসের কোশ্চেনে আসবে। আর এই যেটা দেখাচ্ছি এখন, যেটা এক্ষুনি করলাম কার্বনিল সেন্টারে, ওই রিয়াকশনটা আসবে তোর পরের বছর কার্বনিল চ্যাপ্টারে। আর এর আগে যে মার্কনিক অ্যাডিশন বললাম না, এর আগে এই যে মার্কনিক অ্যাডিশন, এটা এক্ষুনি দেখালাম কার্বোকার্বন স্টেবিলিটি, এটাও এবছরই আসবে, কিন্তু এই চ্যাপ্টারে নয়, নেক্সট চ্যাপ্টারে হাইড্রোকার্বনসে। নেক্সট আমাদের লাস্ট যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে মুক্তমূলক যুত বিক্রিয়া। মুক্তমূলক যুত বিক্রিয়াতে প্রোডাক্ট, সাবস্ট্রেট, প্রোডাক্ট, রিয়েজেন্ট একই রকম দেখবি, ঠিক আছে। রিয়েজেন্টে দেখ প্রোপিন ইউজ করা হয়েছে, আগের বারও রিয়েজেন্ট প্রোপিন ইউজ করেছে, তাহলে রিয়েজেন্ট তুই সেম ইউজ করেছিস, রিয়াক্ট্যান্ট তুই সেম দিয়েছিস HBr, এখানেও HBr, এখানেও প্রোপিন। প্রোডাক্টটা একটু ঘুরে গেছে, এখানে যেটা মেন প্রোডাক্ট ভিতরে, দ্যাট মিনস 2 ব্রোমোপ্রোপেন তৈরি হয়েছে, এখানে কি হয়েছে, এখানে 1 ব্রোমোপ্রোপেন তৈরি হয়েছে, প্রোডাক্ট একটু চেঞ্জ হয়েছে। তফাৎ শুধু এক জায়গাতেই দেখতে পাচ্ছিস, যেটাই হচ্ছে মেন, যেটার দিকে তোকে নজর রাখতে হবে, সেটাকেই আমি হাইলাইটেড করব, সেটা হচ্ছে এই পারক্সাইড যে লেখা থাকবে, পারক্সাইড ইফেক্টও বলে এটাকে। মার্কনিক অ্যাডিশনের অপোজিট অ্যাডিশন হচ্ছে, মার্কনিক অ্যাডিশনটা সম্বন্ধে তো বললামই না, কারণ এটা পরের ক্লাসে ডিটেলে বলবো, কারণ যার মেকানিজমটা একবার দেখিয়ে দিচ্ছি বইয়ে আছে বলে, একবার দেখে রাখছিস নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে।
সো পারক্সাইড ইফেক্ট বলে, অ্যান্টি মার্কনিকভ বলে, কারণ মার্কনিকভ অ্যাডিশনের অপোজিট হচ্ছে, খালাস ইফেক্ট বলে। যাই হোক, এক্ষেত্রে কি হয়, ওই যে পারক্সাইড যেটা না হয়েছে, পারক্সাইড মানে বুঝিস, বারবার বলা হয়েছে পারক্সি লিঙ্কেজ মানে অক্সিজেনের সাথে অক্সিজেনের লিঙ্কেজ, এমওটি পড়িয়েছি, তখনও বলেছি, আরো অন্যান্য জায়গাতে বলেছি। তাহলে পারক্সি মানে হচ্ছে অক্সিজেনের সাথে অক্সিজেনের লিঙ্কেজ। প্রথমে অক্সিজেনের সাথে অক্সিজেনের লিঙ্কেজটা হোমোলাইটিক্যালি ক্লিভ হয়েছে। কিরকম ভাবে ক্লিভ হয়েছে? হোমোলাইটিক্যালি ক্লিভ হয়েছে। তাহলে এখানে একটা রেডিক্যাল তৈরি হয়েছে, অ্যালকক্সি রেডিক্যাল। অ্যালকক্সি রেডিক্যালটা এখন এইচবিআর এর কাছে এসেছে, দিয়ে এটা অ্যালকোহলে কনভার্ট হয়েছে আর বিআর ডট জেনারেট করেছে। ঠিক আছে, মেন রিয়াকশনটা এই বিস্তার পর্যায়ে, কারণ মুক্তমূলক রিয়াকশন তো। তাহলে মেন কাজটা হচ্ছে এইখানে, এইটাই আমি মেকানিজমটা এক্সপ্লেন করার চেষ্টা করি। দু টাইপের হতে পারতো। বিআর মাইনাসটা টার্মিনাল কার্বনে কেন অ্যাটাক করলো? তোর মনে এই প্রশ্নটা হতেই পারে পড়তে পড়তে, বিআর ডটটা এখানে গিয়েও তো অ্যাটাক করতে পারতো, এবং এটাকে উল্টো দিকে তো খুলতে পারতো। মানে আমি যেটা রেড লিখলাম, ওই রেডটা কেন হলো না? বইয়ে যেটা বলেছে ওটাই কেন হলো? তাহলে দুটোকেই আমি পাশাপাশি ড্র করে যদি বলি, এখানে যেমন দু ধরনের কার্বোক্যাটায়নকেই পাশাপাশি দেখলি, রিয়েলাইজ করলি, হ্যাঁ সেরকমই সুবিধা হবে যদি আমি পাশাপাশি দুটো সিচুয়েশনকেই ড্র করি। দুটো সিচুয়েশন কেমন হচ্ছে যে কি ছিল, CH3 CH ডবল বন্ড CH2। ঠিক আছে, আমি কি করব, বিআর যে ডট, একটাকে আমি দিই রেড পাথ, এখানে অ্যাটাক করলো, এই ডটটা এখানে অ্যাটাক করলো, এই বন্ডটা এদিকে খুললো, এটা একটা হতে পারে। এটাকে আমি বললাম এ পাথ রেড। এ পাথে প্রোডাক্ট লিখবো, রেড কালারেই লিখবো যেন কালার কোডিংটা বুঝতে পারিস। আরেকটা ইয়েলো দি, আরেকটা ইয়েলো হলে কি হতে পারতো? ইয়েলো হলে যে তোর বিআর ডট, সেই বিআর ডটটা এখানে গিয়ে অ্যাটাক করতে পারতো, এটা উল্টো দিকে খুলতে পারতো, উল্টোটাও হতে পারতো। তাহলে রেড এ পাথ বললাম, আর ইয়েলোটাকে বি পাথ বললাম। বি পাথের প্রোডাক্ট লিখবো আর এ পাথের প্রোডাক্ট লিখবো। আগে এ পাথের প্রোডাক্টটা লিখি। এ পাথের প্রোডাক্ট কেমন হবে? এ পাথের প্রোডাক্টটা এরকম হবে, বিআর ডটটা এই কার্বনে অ্যাটাক করবে, এটা হোমোলাইটিক্যালি খুলেছে, তাহলে এই কার্বনে এটা হোমোলাইটিক্যালি ক্লিভ হচ্ছে, তাহলে এই কার্বনেও ডট তৈরি হবে, এই কার্বনেও ডট। এই রেড ডটটা এটার সাথে রিয়াকশন করে কি করে নেবে, CH2 আর বিআর তৈরি করে নেবে, আর মাঝের কার্বনে কি হবে, একটা CH3 ডট জেনারেট করবে, তাই তো? তাহলে কি হলো, CH2 তো বন্ড, এই মাঝের কার্বনটা তো বন্ড করতে পারেনি, আর টার্মিনাল কার্বনেরটা CH2 বিআর করে নিল, তাহলে এটা রেড। গ্রিনটা কেমন হবে? গ্রিনটার এক্স্যাক্টলি উল্টোটা হচ্ছে, CH3 এই যে মাঝের কার্বনটা, সে ব্রোমিনের সাথে বন্ড করছে। টার্মিনাল কার্বনটা কি? টার্মিনাল কার্বনটাই CH2 ডট। এবার দুটোই ফ্রি রেডিক্যাল ইন্টারমিডিয়েট তৈরি হয়েছে, কার্বন ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে। আমরা জানি ফ্রি রেডিক্যাল কিভাবে স্টেবিলিটি পায়, কার্বোক্যাটায়ন যেভাবে স্টেবিলিটি পায়, ফ্রি রেডিক্যালও সেভাবে স্টেবিলিটি পায়। দেখতে পাচ্ছিস এটা একটা 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, আর এটা কত ডিগ্রি ফ্রি রেডিক্যাল? উপরেরটা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, ওখানে ইন্ডাকটিভ ইফেক্ট দেওয়ার মতো গ্রুপ বেশি। তাহলে 2 ডিগ্রি ইন্টারমিডিয়েট বা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল আমার মোর স্টেবল। তাহলে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যালটা যদি মোর স্টেবল হয়, তাহলে 2 ডিগ্রি মোর যদি স্টেবল হয়, তাহলে এটা কি তৈরি হবে, ইয়েলোটা? তাহলে ইয়েলো ইন্টারমিডিয়েটটা তৈরি হতেই চাইবে না, মানে ইয়েলো পাথে রিয়াকশন করতেই চাইবে না। রিয়াকশনটা কোন পাথে করবে? তোর বইয়ে যেটা দিয়েছে সেই পাথেই, মানে এই যে রেড পাথটা, এখানে যে রেড পাথটা দেওয়া রয়েছে, সেই রেড পাথেই ও রিয়াকশনটা করবে, এটাই ঠিক, কারণ এখানে স্টেবল ইন্টারমিডিয়েট তৈরি করতে পারছে। এটা কেন ঘটলো? উল্টোটা প্রোডাক্টটা তখনই তৈরি করতে পারছি, ইভেন তো দেখ কার্বন ফ্রি রেডিক্যাল আর কার্বোক্যাটায়ন দুজনে একইভাবে স্টেবিলিটি পায়, দুজনের স্টেবিলিটির পাওয়ার দিক বিষয়টা একই, তাতেও অপোজিট প্রোডাক্ট তৈরি হচ্ছে। তো পারক্সাইড সেই জিনিসটাকে চেঞ্জ করছে। তাহলে আলটিমেটলি বিআরটা ঢুকে গেল 2 ডিগ্রি, দেখ বলেও দিয়েছে এখানে সেকেন্ড ডিগ্রি 2 ডিগ্রি মুক্তমূলক তৈরি হয়েছে। 1 ডিগ্রিটা কেন নয় সেটা আমি বোর্ড ওয়ার্ক করে দেখালাম। এবার লাস্ট স্টেপে ওই যে 2 ডিগ্রি রেডিক্যালটা তৈরি হয়েছে, সেই 2 ডিগ্রি রেডিক্যালটা এইচবিআর থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে এই মেন প্রোডাক্টটা বানিয়ে নেবে, আর একটা বিআর ডট জেনারেট করবে। লাস্টলি সমাপ্তি পর্যায়ে বিআর ডট আর একটা বিআর ডটের সাথে রিয়াকশন করে বিআর2 তৈরি করে ফেলবে। ঠিক আছে, এই ছিল আমার রিয়াকশন মেকানিজম। কিন্তু বারবার বলছি, SN1 এই চ্যাপ্টারের জন্য, জিওসির জন্য SN1 SN2 E1 E2 E1CB এই কটাকে ভালো করে পড়লেই হবে। বাকিগুলো আমি বললাম কোন চ্যাপ্টারে পড়বো। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হাইড্রোকার্বনসে পড়বো। এই যে এইচবিআর অ্যাডিশন যে দু টাইপের দেখলাম, একটা লেফট সাইডে দেখছিস, একটা রাইট সাইডে দেখছিস, এই দুটোকে হাইড্রোকার্বনসে পড়বো। আর এই যে নিউক্লিওফিলিক অ্যাডিশন নিচে দেখতে পাচ্ছিস, এটা পরের বছর ইন দ্য সেন্স তোদের কার্বনিল চ্যাপ্টারটা 3rd বা 4th যে সেমিস্টারই দিক না কেন, ওটা 12 এর চ্যাপ্টার, সেখানে গিয়ে এই সায়ানোহাইড্রিনটা পড়তে হয়। খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, কারণ সায়ানোহাইড্রিন, সায়ানাইড এই যৌগ বানিয়ে ফেলে, এখান থেকে আরো অনেক কম্পাউন্ড সহজেই বানানো যায়, যেটা তোকে
বিভিন্ন স্টেপ বাই স্টেপ রিয়াকশন করতে হবে, বুঝলি তো? কোন একটা এ থেকে স্টার্ট হবে, বেশ কিছু রিয়াকশন দিয়ে 4-5টা প্রোডাক্ট, পরে গিয়ে কি তৈরি হচ্ছে সেটা বলতে হবে, কি রিয়েজেন্ট ইউজ হবে। তো তখন সায়ানোহাইড্রিন মানে সায়ানাইড যুক্ত কম্পাউন্ড মানে সায়ানোহাইড্রিন বানালে সেই কম্পাউন্ডের দিকে এগিয়ে যাওয়াটা সুবিধা হয়। তো পড়তে হবে ইম্পর্টেন্টের মধ্যে। তো যে কটা ভালো করে এই চ্যাপ্টারের জন্য পড়তে বললাম, লাস্টে আমি আবার রিপিট করছি, SN1 SN2 E1 E2 E1CB এ কটা পড়লেই জিওসির জন্য হয়ে যাবে। বাকিগুলো জাস্ট আমি অল্প অল্প করে বললাম, এগুলোকে নিয়ে ডিটেলে আমরা হাইড্রোকার্বনে আলোচনা করব, ঠিক আছে? এরপর আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করব, দেখতে পাবি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কত ইজি কোশ্চেন, সবই করতে পারবি। আর যদি তার সাথে দু একটা কোনো কনসেপ্টে গলতি থেকে থাকে, মানে বুঝতে পারিসনি, প্রবলেম হয়ে থাকে, সেরকম যদি কিছু কোশ্চেন আমরা দেখতে পাই, সেগুলোকে নিয়ে আমরা একটু ডিটেল আলোচনা করবো, যে হ্যাঁ এই টপিকটা নিয়ে ক্লাসে ডিটেলে বলা হয়নি, তো সেটা নিয়ে আলোচনা করবো যদি সেরকম কোশ্চেন পাই। তো যেরকম সেটা চান্স খুবই কম বোর্ডস এর জন্য, এন্ট্রান্সের জন্য পড়লে বললাম আরক্ষণে অনেক কিছু পড়তে হবে, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের থিওরি পার্ট শেষ, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। যা পড়ালাম মোর দ্যান এনাফ তো স্কুলের পরীক্ষায় অ্যান্সার করার মতো। তাহলে নেক্সট ক্লাসে আমরা প্রিভিয়াস ইয়ার করবো।